ওকে, একটু বলো, কমেন্ট করে জানাই দাও যে ঠিক মতন দেখা যাচ্ছে কিনা আর ঠিক মতন ভয়েস শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, সিদরাতুল মুনতাহা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, মোটামুটি 6 জনের মতো চলে আসছে, শুরু করে ফেলি। আর এই ক্লাসটা পরে সেভ থাকবে, তো যারা মিস করতেছো বা যারা লেটে আসবা পরে দেখে নিও, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে স্নেলের সূত্র। ছোট্ট করে একটু দেখাই দিই স্নেলের সূত্র। স্নেলের সূত্র আমরা ওই সাধারণ রূপটা আসলে পড়ব, আমাদের সাধারণ রূপটা আমাদের দরকার। সাধারণ রূপ স্নেলের সূত্র, আমাদের স্নেলের সূত্রের একটা বেসিক রূপ আছে বা সাধারণ রূপ আছে, তো ওইটা আমাদের দরকার। ওকে, আচ্ছা, তো গতকালকে আমরা দেখছিলাম, ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর যে লাইন আমরা নরমালি টানি বা নরমালি হচ্ছে টানা হয় তাকে বলা হয় বিভেদ তল। তো বিভেদ তল যে সব সময় এক্স অক্ষ বরাবরই থাকবে এমন কোনো কথা নাই। ওকে, বিভেদ তল মানে হচ্ছে একটা রেখা, সিম্পলি একটা রেখা যে রেখাটা দুটো মাধ্যমকে সেপারেট করবে বা দুটো মাধ্যমকে তার সেই রেখাটা হচ্ছে আলাদা করবে। তো দেখো, তো উপরে ধরলাম হচ্ছে আমাদের মাধ্যমটা হচ্ছে আমাদের ধরলাম হচ্ছে আমাদের এ মাধ্যম, উপরের মাধ্যমটা, আর নিচের মাধ্যমটা ধরলাম হচ্ছে আমাদের বি মাধ্যম। ওকে, আচ্ছা, তো উপরের মাধ্যমটা হচ্ছে আমাদের এ মাধ্যম, নিচে হচ্ছে আমাদের বি মাধ্যম। তো সে ফর এক্সাম্পল আমরা একটা আলোক রশ্মি ধরো আমরা বি মাধ্যম থেকে একটা আলোক রশ্মি আমরা নিক্ষেপ করলাম। ধরো বি মাধ্যম থেকে একটা আলোক রশ্মি আমরা এ মাধ্যম বিভেদ তলে নিক্ষেপ করলাম। এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে আমাদের বিভেদ তল। ওকে, বিভেদ তল। ওকে, আমরা কি করলাম, বি মাধ্যম থেকে একটা আলোক রশ্মি আমি বিভেদ তলের উপর নিক্ষেপ করলাম। তো যে আলোক রশ্মিটা নিক্ষেপ করা হয়, ধরলাম সে আলোক রশ্মিটা হচ্ছে আমাদের 1 নাম্বার রশ্মি। এই নিক্ষেপিত আলোক রশ্মিটাকে বলা হয় আপতিত রশ্মি। নিক্ষেপিত আলোক রশ্মিকে বলা হয় আপতিত রশ্মি। আচ্ছা, আচ্ছা, তো এবার দেখো, এবার সেটা হচ্ছে যে যে আলোক রশ্মিটা নিক্ষেপ করা হলো, যে আলোক রশ্মিটা আমরা নিক্ষেপ করলাম সেটাকে ধরলাম আমরা 1 নাম্বার রশ্মি। এটাকে বলা হয় নিক্ষেপ কি বলে, আপতিত রশ্মি। ওকে, তো আপতিত রশ্মি এটা আমাদের এই এক্স অক্ষ বরাবর যে কালো রেখা সেটা হচ্ছে আমাদের বিভেদ তল। তো আপতিত রশ্মি বিভেদ তলে যেই পয়েন্টে ছেদ করে সেই পয়েন্টটাকে বলে হচ্ছে আপতন বিন্দু। ওকে, তো নিয়ম হচ্ছে যে আপতন বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করি। আপতন বিন্দুতে আমরা বিভেদ তলের সাথে একটা লম্ব অঙ্কন করি। খেয়াল করো, এই আপতন বিন্দুতে আমরা এই যে বিভেদ তল আমাদের এক্স অক্ষ বরাবর লাইন, এই এক্স অক্ষের সাপেক্ষে আমরা এটা কি অঙ্কন করলাম বলতো, লম্ব অঙ্কন করলাম। সেই লম্বকে বলা হয় অভিলম্ব, যাকে ইংলিশে বলে নরমাল। ওকে, তো এটা হচ্ছে আমাদের নরমাল বা অভিলম্ব। আচ্ছা, তো এটা আমার আপতিত রশ্মি, এটা আমার অভিলম্ব। আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে প্রকাশ করা হয়
হয়, নরমালি প্রকাশ করা হয় আই দ্বারা। আচ্ছা, তো আলোর দিক পরিবর্তন হয়, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় তার গতিপথ পরিবর্তন করে। সে ফর এক্সাম্পল আলো তার গতিপথ পরিবর্তন করলো, ধরো এই বরাবর সে চলে গেল, ওকে, তার যাওয়ার কথা ছিল এই ডটেড লাইন বরাবর। সে ফর এক্সাম্পল এই ডটেড লাইন বরাবর তার যাওয়ার কথা ছিল। যদি আলোর প্রতিসরণ না হতো বা যদি আলোর প্রতিসরণ এমন কোনো কনসেপ্ট না থাকতো বাস্তব জগতে, তবে আলো যে লাইন বরাবর আমরা নিক্ষেপ করছিলাম সেই লাইন বরাবরই চলে যাওয়ার কথা ছিল। বাট যেহেতু আলোর প্রতিসরণ হয়, তাই সে কিছুটা দেখো বিচ্যুত হয়ে গেছে বা কিছুটা দেখো বাঁক নিয়েছে। তো আলোর এই বাঁক নেওয়ার ঘটনাকে বলে হচ্ছে আলোর প্রতিসরণ। ওকে, যাই হোক, তো খেয়াল করো, তো এই যে রশ্মিটা ধরলাম, এটাকে আমরা ধরলাম 2 নাম্বার রশ্মি। তো 2 নাম্বার রশ্মিকে আমরা বলি হচ্ছে প্রতিসরিত রশ্মি। ওকে, তো প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে প্রতিসরণ কোণ, প্রকাশ করে হচ্ছে আর দ্বারা। ওকে, প্রকাশ করে হচ্ছে আর দ্বারা। তো গতকালকে আমরা পড়ছিলাম যে প্রতিসরণাঙ্ক নামক একটা টপিক আমরা পড়ছিলাম। ওকে, প্রতিসরণাঙ্ক হচ্ছে একটা মাধ্যমের নিজস্ব বৈশিষ্ট্য। প্রতিসরণাঙ্ক হচ্ছে একটি মাধ্যমের নিজস্ব বৈশিষ্ট্য। এক একটা মাধ্যমে এক এক টাইপের প্রতিসরণাঙ্ক থাকে। যদি আমি পানি নিয়ে কল্পনা করি, সেই পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33। যদি আমি কাঁচ নিয়ে কল্পনা করি, তো কাঁচের প্রতিসরণাঙ্ক হচ্ছে আমরা জানি 1.5। তো যদি আমরা বাতাস বা বায়ু মাধ্যম নিয়ে আলোচনা করি, তবে বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1। তাই এক একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে এক এক ধরনের। মধু মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে এক ধরনের। ওকে, এগুলোর মান বা ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে বা আমাদের কিছু মান মুখস্থ রাখতে হতে পারে। ওকে, তো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের বি মাধ্যম। তো ধরলাম বি মাধ্যমের জন্য আমরা একটা নির্দিষ্ট প্রতিসরণাঙ্ক পাবো। তো বি মাধ্যমের জন্য যে প্রতিসরণাঙ্ক পাবো সেটাকে আমি প্রকাশ করলাম হচ্ছে মিউ বি দ্বারা। আর এটা আমাদের এ মাধ্যম, এ মাধ্যমের জন্য আমি একটা নির্দিষ্ট প্রতিসরণাঙ্ক পাবো। তো এ মাধ্যমের জন্য যে প্রতিসরণাঙ্ক পাবো সেটাকে প্রকাশ করলাম হচ্ছে আমরা মিউ এ দ্বারা। মিউ এ মানে হচ্ছে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, মিউ বি মানে হচ্ছে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তো স্নেলের সূত্রের সাধারণ রূপটা হলো যে যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের সাইন বা অ্যাঙ্গেল, যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। কিভাবে তুমি এটা লিখবা খেয়াল করো, তুমি ফার্স্টে লিখবা হচ্ছে সাইন আই লিখবা ইকুয়ালস টু লিখবা সাইন আর লিখবা, সাইন আই লিখবা ইকুয়ালস টু লিখবা সাইন আর লিখবা। এবার খেয়াল করো, সাইন আই ইকুয়াল টু সাইন আর, এভাবে তুমি খাতার মধ্যে লিখবা। সাইন আর এর সামনে একটু গ্যাপ রাখবা, সাইন আই এর সামনে একটু গ্যাপ রাখবা, আবার সাইন আর এর সামনে একটু গ্যাপ রাখবা। তো গ্যাপের মধ্যে কি লিখবা, সাইন আই, ফার্স্টে সাইন আই ইকুয়াল টু সাইন আর লিখবা। আচ্ছা, তো আই কোন মাধ্যমে আছে বলো তো, বি মাধ্যমে। আই যে মাধ্যমে আছে তার প্রতিসরণাঙ্ক কত, মিউ বি। আই যে মাধ্যমে আছে তার প্রতিসরণাঙ্ক কত, মিউ বি। তাই আই এর সামনে তুমি লিখবা হচ্ছে মিউ বি। আর খেয়াল করো, আর যে মাধ্যমে আছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত, মিউ এ। আর যে মিডিয়ামে আছে বা যে মাধ্যমে আছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত, মিউ এ। তাই সাইন আর এর সামনে দিবা হচ্ছে মিউ এ। এটাই হচ্ছে আমাদের স্নেলের সূত্রের সাধারণ রূপ। এই লাইনটা মনে রাখো, তুমি আসলে সব ম্যাথস মানে মোটামুটি স্নেলের সূত্র রিলেটেড সব ম্যাথ সলভ করতে পারবা। ওকে, তাহলে মিউ বি সাইন আই ইকুয়ালস টু মিউ এ সাইন আর। ওকে, এতটুকু একটু মনে রাখলেই আমাদের সৃজনশীল অঙ্কগুলোর ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করবে। একটু বুঝতে পারছি তো না, বলো তো একটু বুঝতে পারছি কিনা, এতটুকু বুঝতে পারছি কিনা একটু জানাও তো। আচ্ছা, তো এবার দেখো, এবার এখান থেকে আরেকটু আমরা পক্ষান্তর করতে পারি। তো মন দিয়ে দেখবা, যেটা হচ্ছে sin i ইকুয়ালস টু, লিখতে পারবো আমরা sin i ইকুয়ালস টু মিউ a sin r ডিভাইডেড বাই কি বলতো, ডিভাইড বাই মিউ বি লিখতে পারি। sin i ইকুয়ালস টু মিউ a sin r ডিভাইড বাই মিউ বি। তো sin r টাকে আমি এই পাশে আনি, লিখতে পারবো হচ্ছে sin i ডিভাইডেড বাই sin r ইকুয়ালস টু মিউ a ডিভাইডেড বাই মিউ বি, মিউ এ ডিভাইডেড বাই মিউ বি লেখা যায়। আচ্ছা, তো এইখান থেকে আমরা যেটা এখন দেখাবো, এটা সৃজনশীলের জন্য মনে না রাখলেও চলবে, বাট তোমাদের বেসিকটা একটু ডেভেলপ করার জন্য এই জিনিসটা দেখাচ্ছি। তো খেয়াল করো, তো আমরা পক্ষান্তর করে এরকম একটা ফরম্যাটে নিয়ে আসলাম। ওকে, তো এটাকে আসলে কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায় এই যে ডান পাশে যে টার্মটা আছে মিউ এ ডিভাইড বাই মিউ বি, এটাকে আমরা কিভাবে লিখি, এটাকে আমরা সিম্বলিক্যালি লিখি হচ্ছে, দেখো sin i ডিভাইড বাই sin r থাকলো বাম পক্ষে, তো ডান পক্ষে এই টার্মটাকে লেখা হচ্ছে b মিউ a। ওকে, b মিউ a এটা লেখে। এই যে মিউ a ডিভাইড বাই মিউ b কে লেখা হচ্ছে মিউ এর সামনে একটা b লেখে, মিউ এর পরে হচ্ছে a লেখে। তো b মিউ a এটার বাংলা হচ্ছে যে b মাধ্যমের সাপেক্ষে a মাধ্যমের প্রতিসরণাঙ্ক। b
বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আগে লিখে নাও, তারপর আমি বলতেছি। বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এখন ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভাইয়া আপনি কেমনে বুঝলেন যে বি মিউ এ হবে, কেন এ মিউ বি হলো না? এটা হচ্ছে কোশ্চেন। তো এটা তোমরা কিভাবে মনে রাখবা একটু বলি, এটা তোমরা কিভাবে মনে রাখবা একটু বলি, তাহলে তুমি বুঝতে পারবে। এই পাশটা দেখো, এই বোর্ডটাতে দেখো, খেয়াল করো। সেটা হচ্ছে আমরা সাপোজ x মিউ y লিখলাম, আমরা সাপোজ x মিউ y লিখলাম। তো x মিউ y এর বাংলাটা কি হবে? এর বাংলা হবে x মাধ্যমের সাপেক্ষে y মাধ্যমের প্রতিসরণাঙ্ক। x মিউ y এর বাংলা কি হবে? x মাধ্যমের সাপেক্ষে y মাধ্যমের প্রতিসরণাঙ্ক। সিমিলার ওয়েতে b মিউ a মানে কি হবে? b মাধ্যমের সাপেক্ষে a মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আমি যদি লিখি 1 মিউ 2, তো 1 মিউ 2 মানে কি হবে? 1 মাধ্যমের সাপেক্ষে 2 মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ওকে, আমি যদি লিখি হচ্ছে p মিউ q, তাহলে আমি লিখতে পারবো হচ্ছে p মাধ্যমের সাপেক্ষে q মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এগুলোর বাংলাগুলো তো বুঝতেছো? আচ্ছা, তো এগুলোর ডান পক্ষে আমরা কি লিখতে পারবো? তো দেখো, আমরা x মিউ y এর জন্য ফার্স্ট একটু চিন্তা করি। x মিউ y, তো x মিউ y এর জন্য যদি আমি চিন্তা করি, দেখো পরের অক্ষর কে? পরে x মিউ y এর সামনে ডানে কে আছে? বামে আছে হচ্ছে x, ডানে কি আছে? ডানে হচ্ছে y। ওকে, ফার্স্টে খেয়াল করো, x মিউ y এর বামে আছে x, ডানে আছে কে বলতো? y। বামে আছে x, ডানে কে বলতো? y। তো আমরা লিখবো হচ্ছে ডানেরটা ফার্স্টে লিখবো, ডানেরটা, ডানে কে মিউ y, উপরে লিখবো ভাগের উপরে লিখবো ডানেরটা, ডিভাইডেড বাই ভাগের নিচে লিখবো হচ্ছে বামেরটা, মানে কত? মিউ x। সিমিলার ওয়েতে 1 মিউ 2 সমান কি লিখবো? দেখো বামে কে আছে? 1, ডানে কি আছে? 2, উপরে লিখবো ডানেরটা মানে মিউ 2, ডিভাইডেড বাই নিচে লিখবো বামেরটা মানে মিউ 1। ওকে, সিমিলার ওয়েতে p মিউ কি? p মিউ q, তাহলে বামে কি আছে? p, ডানে কি আছে? q, তো লিখবো হচ্ছে উপরে ভাগের উপরে লিখবো ডানেরটা মানে মিউ q, আর ভাগের নিচে লিখবো হচ্ছে বামেরটা মানে মিউ p। ওকে, তো সিমিলার উল্টা ভাবেও লিখতে পারবো আমরা চাইলে। আমরা যদি এখান থেকে এই লেখার প্রসেস জানি, তো এখান থেকে এই লেখার প্রসেস জানবো, একটু বুদ্ধি করলে বুঝতে পারবা যে কেন আমি এটার পরিবর্তে এটা লিখতে পারলাম। ওকে, যে ডানেরটা, দেখো ডানেরটা উপরে লেখে, বামেরটা নিচে লেখে। ঠিক আছে, আমি যদি বলি যে 6 মিউ 7, 6 মিউ 7 হবে 6 মিউ 7 যদি আমি লিখতে চাই, এই পাশে একটা আরেকটা एग्जांपल দেই 6 মিউ 7, তো 6 মিউ 7 যদি আমি লিখতে যাই 6 মিউ 7, তো দেখো এই পাশ থেকে লিখলাম হচ্ছে আমরা 6 মিউ 7। ওকে, তো দেখো খেয়াল করো, বামে কি আছে? বামে হচ্ছে 6, ডানে কি আছে? ডানে 7, উপরে লিখবো ডানের প্রতিসরণাঙ্ক মানে কত? মিউ 7, ডিভাইডেড বাই নিচে লিখবো বামে কত? 6, তাহলে মিউ 7 ডিভাইড বাই মিউ 6। ওকে, 6 মিউ 7 মানে হচ্ছে 6 মাধ্যমের সাপেক্ষে 7 মাধ্যমের প্রতিসরণাঙ্ক। x মিউ y মানে x মাধ্যমের সাপেক্ষে y মাধ্যমের প্রতিসরণাঙ্ক। 1 মিউ 2 মানে 1 মাধ্যমের সাপেক্ষে 2 মাধ্যমের প্রতিসরণাঙ্ক। p মিউ q মানে হচ্ছে p মাধ্যমের সাপেক্ষে q মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আর এখানে মিউ y মানে y মাধ্যমের প্রতিসরণাঙ্ক, মিউ x মানে x মাধ্যমের প্রতিসরণাঙ্ক, মিউ 2 মানে 2 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ক, মিউ 1 মানে 1 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ক। কোনো সাপেক্ষ ওয়ার্ড নাই। যখন দুইটা ওয়ার্ড বা দুইটা অক্ষর থাকবে, মিউ মাঝখানে আর মিউ এর দুই পাশে দুটো অক্ষর থাকবে, তখন আমরা দেখো যে p মাধ্যমের সাপেক্ষে q মাধ্যমের প্রতিসরণাঙ্ক, x মাধ্যমের সাপেক্ষে y মাধ্যমের প্রতিসরণাঙ্ক। যখন এরকম দুইটা অক্ষর থাকবে তখন আমরা এভাবে অক্ষরগুলো পড়বো বা নামগুলো আমরা এভাবে পড়বো। আর আপাতত একটু বুঝতে পারছো? আগে বলো একটু বুঝতে পারছি কিনা, কমেন্টে জানাও। তাসফিয়া মেহের, মেবি এটা কি বলে? মেহেরিন। ওকে, তো মেহেরিন বলছো নেটওয়ার্ক অনেক স্লো, কিন্তু না, আমরা এখানে যে ভিডিওটা করতেছি লাইভ, হ্যাঁ আমাদের নেটওয়ার্কে কোনো প্রবলেম নাই। আমি সেটা চেক করতেছি সবসময়, রেগুলার আমি সেটা চেক করি। তো হয়তো তোমার নেটের প্রবলেম আছে, তো তোমার নেটে যদি প্রবলেম থেকেও থাকে, এই ভিডিওটা গ্রুপের মধ্যে থাকবে, তুমি পরেও দেখে নিতে পারবা, সমস্যা নেই। আর সিদরাতুল মুমতানা বলছো ভাইয়া এগুলো তো কালকে পড়াইছেন। হ্যাঁ, এগুলো কালকে পড়াইছি, তো এগুলো কালকে অতটা ভালো করে পড়েনি। তুমি হয়তো খুব ভালো করে বুঝছো, বাট অনেকে হয়তো অতটা ভালো করে বুঝতে পারে না। এই জন্য আমি আবার রিভাইজ করে তারপর আমি নেক্সট টপিকে যাচ্ছি। ওকে, চিন্তা করার কোনো কারণ নাই। ওকে, আচ্ছা, তো তুমি একবার বুঝছো, আরেকবার বুঝো, দেখবা আরো ভালো লাগবে বা আরো একটু ভালো করে রপ্ত করতে পারবা, তোমার জন্য তো ভালো। আচ্ছা, তো এবার হচ্ছে ইরা বলছো জি ভাই বুঝছি, থ্যাংক ইউ ইরা ফর রেসপন্স। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা এতটুকু তো বুঝে গেলাম যে কিভাবে কি আমরা ব্যাপারগুলো দেখলাম। আচ্ছা, তো এবার
বিচ্যুতি কোণ তো বুঝি না, বিচ্যুতি কোণ এই ডটেড রেখা, এই ডটেড রেখা হচ্ছে আমাদের এই রেখাটা ডটেড রেখা, আর এই নীল রেখা, এই ডটেড রেখার প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী কোণই হচ্ছে আমাদের ডেল, ডেলকে বলা হয় বিচ্যুতি কোণ, ডেলকে বলা হয় বিচ্যুতি কোণ। ওকে, তো আমরা মোটামুটি ওকে আচ্ছা, তো ফার্স্টে এবার আমরা লিখবো সংকট কোণ কাকে বলে। ওকে, সংকট কোণ এটা আমাদের জন্য খুব বেশি দরকার। সংকট কোণ আমি খুব বেসিক লেভেল থেকে আসলে অ্যাডভান্স লেভেলে যাব, সমস্যা নেই। খুব বেসিক লেভেল থেকে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। ওকে, যারা পারো তাদের কোনো বিরক্তি লাগার কোনো কারণ নাই, যারা এগুলো পারো তাদের বিরক্তি লাগার কোনো কারণ নাই। কারণ তুমি তখন মনে করবা তোমার হয়তো তোমার ফ্রেন্ডরা জানে না, সেটা জানতেছে তোমার জন্য, মানে তুমি তখন এটা মানে ভেবে অনেক খুশি হবা যে তোমার ফ্রেন্ড জানে না, জানতেছে, আর আমি তো জানতামই আগে থেকে। ওকে, তো খেয়াল করো, এটা হচ্ছে সংকট কোণ, হেডলাইন দেবো সংকট কোণ। ওকে, যারা জানো বিরক্ত হওয়ার কোনো কারণ নাই, সংকট কোণ। ওকে, তো খেয়াল করো সংকট কোণ। তো সংকট কোণ কি? তো সিম্পলি মনে রাখবা যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। সংজ্ঞাটা লিখে নিও। ওকে, সংজ্ঞাটা হচ্ছে যে আপতন কোণের জন্য, যে আপতন কোণের জন্য, যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, উক্ত আপতন কোণকে, উক্ত আপতন কোণকে, উক্ত আপতন কোণকে, যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, উক্ত আপতন কোণকে সংকট কোণ বলা হয়। উক্ত আপতন কোণকে সংকট কোণ বলা হয়। উক্ত আপতন কোণকে সংকট কোণ বলে। তো মনে রাখবে, একটা বক্স করে রাখো, এটা লাইন, যে সংকট কোণ অবশ্যই একটা আপতন কোণ। হ্যাঁ, উক্ত আপতন কোণকে সংকট কোণ বলে, মানে সংকট কোণ নিজেই একটা আপতন কোণ, স্পেশাল ওই আপতন কোণ যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়। স্পেশাল ওই আপতন কোণটা নিয়ে, ওই আপতন কোণকে আমি সংকট কোণ বলবো, যে আপতন কোণটা হচ্ছে স্পেশালি 90 ডিগ্রি। তো বলতে পারবো আমরা যে কি বল, সকল সংকট কোণই আপতন কোণ, কিন্তু সকল আপতন কোণ সংকট কোণ না, এভাবে বলা যায়। বেসিক্যালি হচ্ছে সংকট কোণ নাথিং বাট এ আপতন কোণ। ওকে, আচ্ছা, তো এবার দেখো, এবার এখান থেকে আমরা যদি একটু চিত্রটা দেখতে চাই, চিত্রটা, তো চিত্রটা যদি আমরা একটু বুঝতে চাই, চিত্রটা কেমন হবে, তো খেয়াল করো। তো ধরো এটা হচ্ছে আমাদের বিভেদ তল। বিভেদ তল মানে যে রেখা, যে রশ্মিটা দুটো মাধ্যমকে সেপারেট করে। ওকে, যে রশ্মিটা দুটো মাধ্যমকে সেপারেট করে। আচ্ছা, তো একটু মনে রাখবা, যে সংকট কোণ সৃষ্টি হওয়ার শর্তটা কি আমি লেখাই দিলাম না, তুমি লিখে নিও কোনো খাতার কোনো এক জায়গায়। সংকট কোণ সৃষ্টি হওয়ার শর্ত হচ্ছে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোকে আপতিত, মানে ঘন মাধ্যম থেকে আলোকে আপতিত হয়ে হালকা মাধ্যমে গমন করতে হবে। অবশ্যই আলোকে ঘন মাধ্যম থেকে আপতিত হতে হবে। সংকট কোণ সৃষ্টি হওয়ার শর্ত হচ্ছে আলোকে অবশ্যই ঘন মাধ্যম থেকে আপতিত হতে হবে। আচ্ছা, তো খেয়াল করো, ধরলাম এই নিচেরটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম, ঘন মাধ্যম হতে পারে হচ্ছে পানি মাধ্যম। ওকে, আচ্ছা, আর উপরেরটা হচ্ছে আমাদের ধরলাম, নিচেরটা ঘন মাধ্যম আর উপরেরটা ধরলাম হচ্ছে আমরা হালকা মাধ্যম। হালকা মাধ্যম হতে পারে হচ্ছে এয়ার মাধ্যম। ওকে, আচ্ছা, তো নিচেরটা ঘন মাধ্যম আর উপরেরটা ধরলাম হচ্ছে হালকা মাধ্যম। ওকে, তাহলে এবার খেয়াল করো, আর এটা হচ্ছে আমাদের বিভেদ তল, যে রেখা দুটো মাধ্যমকে সিম্পলি যে রেখাটা সেপারেট করে। বিভেদ তল সবসময় এক্স অক্ষ বরাবর হবে, এই কথা যারা মানে বিশ্বাস করবে তারা হচ্ছে বোকা। আমি বারে বারে বলতেছি যে আমি হয়তো এক্স অক্ষ বরাবর রাখতেছি, বাট বিভেদ তল এক্স অক্ষ বরাবর কাজ করে অলওয়েজ না। যে রেখা দুটো মাধ্যমকে সিম্পলি সেপারেট করে, আমরা যখন প্রিজম পড়বো তখন বুঝতে পারবো যে আসলে বিভেদ তল এক্স অক্ষ বরাবর কাজ করে না। এছাড়াও আমি আরো এক্সাম্পল দেখাবো, এছাড়াও আমি আরো ম্যাথ করাবো, যেগুলো দেখলে আসলে বুঝবো বা ফিল করবা যে বিভেদ তল যে সবসময় এক্স অক্ষ বরাবর কাজ করে তা না। কনসেপ্ট বুঝবা, চিত্র মুখস্থ করবা না, কনসেপ্ট বুঝবা। বিভেদ তল এমন রেখা যে রেখা দুটো মাধ্যমকে সিম্পলি সেপারেট করে, বারে বারে বলতেছি। ওকে, তো খেয়াল করো,
সেটা হচ্ছে এই রেখাটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর লাইনটা হচ্ছে আমাদের বৃহৎ তল। তো সংকট কোণ সৃষ্টি হওয়ার শর্ত হচ্ছে যে আলোকে অবশ্যই ঘন মাধ্যম থেকে নিক্ষেপ করতে হবে, আলোকে অবশ্যই ঘন মাধ্যম থেকে নিক্ষেপ করতে হবে। সে ফর এক্সাম্পল আমি একটা আলো ধরো একটা আলোক রশ্মিকে আমরা ঘন মাধ্যম থেকে নিক্ষেপ করলাম। ধরো এই যে আলোক রশ্মিটা, এই আলোক রশ্মিটাকে আমি ঘন মাধ্যম থেকে নিক্ষেপ করলাম। ওকে, আচ্ছা তো খেয়াল করো এই যে এটা হচ্ছে আমাদের প্রথম আলোক রশ্মি বা আপতিত রশ্মি। ওকে, তো খেয়াল করো যে আলোক রশ্মিটা আমরা নিক্ষেপ করলাম এটাকে আমরা বললাম হচ্ছে আপতিত রশ্মি বা প্রথম আপতিত রশ্মি। ওকে, তো খেয়াল করো তো এটা বিভেদ তলের এই পয়েন্টে ছেদ করলো না, তো নিয়ম হচ্ছে বিভেদ তলের যেই বিন্দুতে ছেদ করবে, যেই বিন্দুতে আপতিত রশ্মিটা ছেদ করবে সেই বিন্দুতে আমরা একটা অভিলম্ব আঁকবো। তো এই ধরো আমি একটা অভিলম্ব অঙ্কন করলাম, সে ফর এক্সাম্পল এইটা আমাদের একটা অভিলম্ব। ওকে, তো আমরা একটা অভিলম্ব অঙ্কন করলাম। তো অভিলম্বকে নরমাল বা এন দ্বারা প্রকাশ করা হয়, এটা আমাদের অভিলম্ব বা নরমাল। ওকে, এটা আমাদের অভিলম্ব বা নরমাল এন। আচ্ছা, তো ধরো আমরা এক নম্বর আলোক রশ্মি নিক্ষেপ করলাম। তো আমরা জানি যে ঘন মাধ্যম থেকে যদি কোনো আলোক রশ্মিকে আমরা ঘন মাধ্যম থেকে নিক্ষেপ করি, হালকা মাধ্যমে যদি সে যায় তবে সে অভিলম্ব থেকে একটু দূরে বা একটু সাইডে চেপে যায়, অভিলম্ব থেকে একটু সাইডে চেপে যায়। ধরলাম অভিলম্ব থেকে এরকম একটা সাইডে চেপে গেল, এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এটা আমাদের এক নম্বর আপতিত রশ্মি, এটা আমাদের এক নম্বর আপতিত রশ্মির জন্য, এটা আমাদের এক নম্বর আপতিত রশ্মির জন্য, এটা হচ্ছে আমাদের প্রতিসরিত রশ্মি। ওকে, খেয়াল করছো অভিলম্ব থেকে একটু সাইডে চেপে গেছে, খেয়াল করছো এই বরাবর যাওয়ার কথা ছিল একটু সাইডে চেপে গেছে। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে প্রতিসরিত রশ্মি একটু সাইডে চেপে যায়। একটু রান্নাঘরটা একটু অফ করো, কাশি আসতেছে। আচ্ছা, তো খেয়াল করো কি বললাম আমি, যে এটা আমাদের এক নাম্বার আপতিত রশ্মি, এটা আমাদের ওই এক নাম্বার আপতিত রশ্মির জন্যই প্রতিসরিত রশ্মি, আমি এক নাম্বার ডি বিবেচিত করলাম বা এক নাম্বার দ্বারাই প্রকাশ করলাম। ওকে, ওকে, তো খেয়াল করো এতটুকু বোঝা গেছে। আচ্ছা, তো এবার আমি এটা আমার কি আপতিত রশ্মি, এটা আমার আপতিত রশ্মি। ওকে, তো আমি অন্য ধরো আমি আরেকটা এক্সপেরিমেন্ট চালালাম, আরেকটা এক্সপেরিমেন্ট। ধরো আমি আরেকটা আপতিত রশ্মি একটু হালকা সাইড হয়ে একটু হালকা এইভাবে আমি অন্য একটা আপতিত রশ্মি নিক্ষেপ করলাম। অন্য কালি দিয়ে দেখাই, আমি অন্য কালি দিয়ে, ধরো আমি নীল কালি দিয়ে ইউজ করতেছি, ধরো আমি নীল কালি ইউজ করতেছি, নীল কালি। তো খেয়াল করো নীল কালির আরেকটা আপতিত রশ্মি আমরা নিক্ষেপ করলাম, অন্য একটা আপতিত রশ্মি। ওকে, দুই নাম্বার আপতিত রশ্মি, ধরো দুই নাম্বার আপতিত রশ্মি। ওকে, তো দুই নাম্বার আপতিত রশ্মি আমি নিক্ষেপ করলাম, তো দেখা গেল যে এটা প্রতিসরিত দেখালাম ভালো করে যাতে বুঝতে পারো। এটা আমাদের দুই নাম্বার আপতিত রশ্মি, দুই নাম্বার আপতিত রশ্মির জন্য এটা আমার প্রতিসরিত রশ্মি, এটা দুই দিয়ে প্রকাশ করলাম। ওকে, দুই নাম্বার আপতিত রশ্মির জন্য এটা হচ্ছে আমাদের প্রতিসরিত রশ্মি, কারণ আমরা জানি যে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তুমি যত বেশি আপতিত রশ্মিকে যত বেশি এভাবে অ্যাঙ্গেল করবা, প্রতিসরিত রশ্মি আরো অনেক সাইড কেটে আরো অনেক সাইড ভাবে ওই দিক দিয়ে চলে যাবে। একটু একটু বোঝা যাচ্ছে না? আচ্ছা, তো ধরো আমি আরেকটা আপতিত রশ্মি, ধরো সবুজ কালিতে দেখাই, সবুজ কালি। তো ধরো আমি আরেকটু বড় করলাম, আপতন কোণটাকে আরেকটু বড় করলাম। আচ্ছা, আপতন কোণকে বড় করলাম মানে কি, দেখো এটাকে আমার প্রথম আপতিত রশ্মি না, তো প্রথম আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে, এটাকে আমাদের দ্বিতীয় আপতিত রশ্মি না, তো দ্বিতীয় আপতিত রশ্মি অভিলম্বের সাথে কি আরেকটু বড় কোণ তৈরি করছে না, তো আমি আপতন কোণগুলোকে কিন্তু একটু বড় করতেছি, বুঝতেছো তো না? এই অ্যাঙ্গেলের চেয়ে এই অ্যাঙ্গেল বড়ই হবে। আচ্ছা, যাই হোক, তো খেয়াল করো আমি পরে আবার লাস্টে বলে দিব না, তো খেয়াল করো। তো আমি অন্য একটা আপতিত রশ্মি আমি এইভাবে অ্যাঙ্গেল করে নিক্ষেপ করলাম, তো এইভাবে আমি নিক্ষেপ করলাম। ধরো এটা আমাদের 3 নাম্বার আপতিত রশ্মি। তো যখন এক্সপেরিমেন্টটা চালাচ্ছিলাম দেখা গেল যে 3 নাম্বার আপতিত রশ্মির জন্য প্রতিসরিত রশ্মিটা এমন ভাবেই চেপে গেছে যেন এইভাবে বিভেদ তল ঘেঁষে সে চলে গেল। ওকে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রতিসরিত রশ্মি, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রতিসরিত রশ্মি। ওকে, তো খেয়াল করো কালো আপতিত রশ্মির জন্য প্রতিসরিত রশ্মি এটা, নীল আপতিত রশ্মির জন্য প্রতিসরিত রশ্মি আরেকটু অভিলম্ব থেকে দূরে চেপে গেছে। ওকে, আর সবুজ আপতিত রশ্মির জন্য খেয়াল করো আরো অনেক দূরে চেপে গেছে, আরো অনেক সাইডে চেপে গেছে। ওকে, তো
তো যত আমি দেখো আমি কি আপতন কোণের মানগুলো বৃদ্ধি করতেছি না, এই যে আপতন কোণ কাকে বলে, আপতিত রশ্মি আর অবিলম্বের মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে খেয়াল করো এর যে আপতন কোণ কালো রশ্মি আর এই কালো রশ্মি আর লাল অবিলম্বের মধ্যবর্তী কোণ যা, নীল রশ্মি আর লাল অবিলম্বের মধ্যবর্তী কোণ কি আরেকটু বেশি না? সিমিলার ওয়েতে সবুজ রশ্মি আর লালের মধ্যবর্তী কোণ কি আরেকটু বেশি না? মানে আপতন কোণকে আমি বাড়াচ্ছি, তো আমি আপতন বাড়াচ্ছি, প্রতিসরিত রশ্মি অনেকটা সাইডে চেপে যাচ্ছে না, একটু দেখো ডানে চেপে যাচ্ছে না, ডানে। তো চাপতে 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 এমন একটা অবস্থা হইলো যে 3 নাম্বার যে আপতিত রশ্মি, এই 3 নাম্বার আপতিত রশ্মির কারণে প্রতিসরিত রশ্মির আসলে এই যে বিভেদ তল ঘেঁষে বা বিভেদ তল দা বরাবর ঘেঁষে এসে চলে যাচ্ছিল। ওকে, তো খেয়াল করো, তো আমি যদি 3 নাম্বার যে প্রতিসরিত রশ্মি, 3 নাম্বার প্রতিসরিত রশ্মির জন্য যদি আমি প্রতিসরণ কোণটা বের করতে চাই, তো আমরা জানি প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে আমি সবুজ প্রতিসরিত রশ্মি নিয়ে কথা বলছি, সবুজ প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো প্রতিসরণ কোণ। তো চোখ দিয়ে তাকালে দেখবা যে এই প্রতিসরণ কোণটা কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি হয়ে গেছে। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে এই 3 নাম্বার রশ্মি বা 3 নাম্বার প্রতিসরিত রশ্মির জন্য আমরা প্রতিসরণ কোণ পেলাম 90 ডিগ্রি। এটা আমরা কার জন্য পেলাম? এই 3 নাম্বার আপতিত রশ্মির জন্য। 3 নাম্বার আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলতে পারি 3 নাম্বার আপতিত রশ্মির জন্য আপতন কোণ। তাহলে স্পেসিফিকলি এই আপতন কোণের জন্য আমরা প্রতিসরণ কোণ কত পেলাম? 90 ডিগ্রি পেলাম। তাই ওই আপতন কোণ কি বলা হয়, স্পেসিফিকলি এই আপতন কোণ কি বলা হয়? সংকট কোণ। সংকট কোণকে প্রকাশ করে হচ্ছে থিটা সি দ্বারা, সংকট কোণকে প্রকাশ করে হচ্ছে থিটা সি দ্বারা। এই ক্ষেত্রে থিটা সিটা হচ্ছে আমাদের সংকট কোণ। ওকে, তাহলে সংকট কোণ কাকে বলে এটা খুব মন দিয়ে শুনবা। সংকট কোণ, তো যেই অ্যাঙ্গেলের জন্য আপতন কোণ, এগুলো কি আপতন কোণ না? এই যে আপতিত রশ্মি আর অবিলম্বের মধ্যবর্তী কোণই তো আপতন কোণ। তাহলে আপতিত রশ্মি আর অবিলম্বের মধ্যবর্তী কোণ হচ্ছে আপতন কোণ। তাহলে স্পেসিফিকলি 3 নাম্বার আপতন কোণ যেটা কিনা থিটা সি দ্বারা আমরা প্রকাশ করতেছি, 3 নাম্বার আপতন কোণ বা 3 নাম্বার আলোক রশ্মির জন্যই তো প্রতিসরিত রশ্মি বিভীত তল ঘেঁষে চলে গেছে। আর প্রতিসরিত রশ্মি যেটা কিনা বিভীত তল ঘেঁষে গেছে, প্রতিসরিত রশ্মি আর অবিলম্বের মধ্যবর্তী কোণই তো আসলে প্রতিসরণ কোণ, যেটা কত ডিগ্রি বলো তো? যেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে স্পেসিফিকলি এই থিটা সির জন্য বা এই 3 নাম্বার আলোক রশ্মির আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাই স্পেসিফিকলি এই আপতন কোণকে বলা হয় সংকট কোণ। তো সংকট কোণকে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। একটু বলো তো, একটু বুঝতে পারছো কিনা? একটু বলো তো, একটু বুঝতে পারতেছে কিনা? তো আমরা লিখে দিই যে এক্ষেত্রে প্রতিসরিত রশ্মি, এক্ষেত্রে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যায়। এটা কি বিভেদ তল না? এটা আমাদের বিভেদ তল। বিভেদ তল ঘেঁষে চলে যায়, বিভেদ তল ঘেঁষে চলে যায়, লিখবা এটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা কি আমাদের উপরটা আমাদের হালকা মাধ্যম না? তো 1 নাম্বার আপতিত রশ্মির জন্য যে আমরা 1 নাম্বার প্রতিসরিত রশ্মি পেলাম, সেটা কি হালকা মাধ্যমে চলে গেছে না, বা ওই অপর মাধ্যমে পার হয়ে গেছে না? 1 নাম্বার আলোক রশ্মি কি ওই যে এই মাধ্যমটাই পার হয়ে গেছে না, হালকা মাধ্যমটাই, হালকা মাধ্যম। 2 নাম্বার আলোক রশ্মিও কি বলতো, হালকা মাধ্যমে পার হয়ে গেছে না? বাট এই 3 নাম্বার আলোক রশ্মি কিন্তু ওই অপর মাধ্যমে, ওই মাধ্যমে বা হালকা মাধ্যমে কিন্তু যেতে পারে না। খেয়াল করে দেখো, মন দিয়ে তাকায় দেখো, ভিজুয়ালাইজ করা শিখো। ওকে, 1 নাম্বার আলোক রশ্মি কিন্তু ওই যে ওই মাধ্যমে পার হয়ে গেছে, হালকা মাধ্যমে। 2 নাম্বার আলোক রশ্মি কিন্তু ওই হালকা মাধ্যমে পার হয়ে গেছে। বাট 3 নাম্বার আলোক রশ্মি কিন্তু এই যে বিভেদ তল ঘেঁষে চলে গেছে, মানে সে কিন্তু এই যে অপর মাধ্যমে, মানে এই পাশের মাধ্যম যেটা কিনা হালকা মাধ্যম, এই পাশের মাধ্যমে সে প্রবেশ করতে পারে নাই। তার মানে বিভেদ তল ঘেঁষে গেলে প্রতিসরিত রশ্মি অপর মাধ্যমে বা হালকা মাধ্যমে প্রবেশ করতে পারে নাই। এক্ষেত্রে প্রতিসরিত রশ্মি বিভেদ তল, এক্ষেত্রে প্রতিসরিত রশ্মি হালকা মাধ্যমে গমন করতে পারে না, হালকা মাধ্যমে গমন
করতে পারে না, হালকা মাধ্যমে গমন করতে পারে না। দেখে নাও, তারপরে খেয়াল করো, তারপরে তো আমাদের মানে সব কাজকর্ম হচ্ছে সংকট কোণ নিয়ে, তো তাই আমরা ওই বাকি মানে বাকি কি লেখা আছে না লেখা আছে ওগুলো আমরা খেয়াল করব না, বাকি কি লেখা আছে না লেখা আছে ওগুলো আমরা খেয়াল করব না। ওকে, মানে এই যে এই 2 নাম্বার আর 1 নাম্বার এগুলো আমাদের চিন্তা করা লাগবে না, তো এগুলো চাইলে মুছে ফেলতে পারো। তো যাই হোক, এগুলো চাইলে মুছে ফেলতে পারো। ওকে, তো যাই হোক, তো আমি মানে আশা করব যে তোমরা বুঝবা। ওকে, তো আমাদের বেসিক কাজ হচ্ছে সবুজ আপতিত রশ্মি আর সবুজ প্রতিসরিত রশ্মিকে নিয়ে, কারণ আমাদের টপিকটার নাম হচ্ছে সংকট কোণ, আর সংকট কোণ ডিল করে ওই রকম আলোক রশ্মি নিয়েই যাদের মানে যাদের হচ্ছে 90 ডিগ্রি হয়, সংকট মানে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তো ওগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমাদের এই নীল আর কালো রশ্মি নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আচ্ছা, যাই হোক, এনিওয়ে, তো ঘনমাধ্যম যেটা, তো ঘনমাধ্যমের জন্য যে আচ্ছা, ঘনমাধ্যমের জন্য আমরা নির্দিষ্ট প্রতিসরণাঙ্ক পাবো, আবার হালকা মাধ্যমের জন্য আমরা একটা নির্দিষ্ট প্রতিসরণাঙ্ক পাবো। তো ঘনমাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি প্রকাশ করলাম মিউ ঘন দ্বারা, ঘনমাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি প্রকাশ করলাম মিউ ঘন দ্বারা, আর হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি প্রকাশ করলাম মিউ হালকা দ্বারা, হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি প্রকাশ করলাম মিউ হালকা দ্বারা। এতটুকু বোঝা গেছে? মিউ হালকা দ্বারা। ওকে, আচ্ছা, তো এবার দেখো, এবার এই ক্ষেত্রে যদি আমি স্নেলের সূত্রের সাধারণ রূপটা প্রয়োগ করি বা স্নেলের সূত্র প্রয়োগ করি, তো স্নেলের সূত্রানুযায়ী আমি যদি অ্যাপ্লাই করতে চাই, তো আমরা কি লিখব? এখানে অ্যাঙ্গেল কে থিটা সি আর আর না, অ্যাঙ্গেল কে বলো তো? অ্যাঙ্গেল বা কোণ, অ্যাঙ্গেল মানে তো বুঝবা বাংলা মানে ইংলিশ, অ্যাঙ্গেল হচ্ছে থিটা সি আর এখানে কত অ্যাঙ্গেল আর। ওকে, তো খেয়াল করো, ফার্স্টে আমরা লিখব sin থিটা সি ইকুয়ালস টু sin r, ফার্স্ট এভাবে লিখে ফেলবো। ওকে, অ্যাঙ্গেল গুলোর সাথে সাইন সংযুক্ত করে ইকুয়াল আকারে লিখবো। ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাঙ্গেল গুলোর সাথে, মানে দেখো থিটা সি, তারপরে sin থিটা সি, আর মানে sin r, তো sin থিটা সি আর sin r ইকুয়াল সাইন দিয়ে লিখবো। এর পরের কাজটা হচ্ছে যে আমরা এই sin থিটা সি এর সামনে এই জায়গায় কিছু একটা লিখবো, এই জায়গায় কিছু একটা লিখতে চাই, আর sin r এর সামনে এই জায়গায় কিছু একটা লিখতে চাই, sin r এর সামনে এই জায়গায় কিছু একটা লিখতে চাই, আর sin থিটা সি এর সামনে এই জায়গায় কিছু একটা লিখতে চাই। তো আমরা কি লিখবো? তো sin থিটা সি এর সামনে এমন কিছুই লিখবো, এই থিটা সির জন্য প্রতিসরণাঙ্ক কত? মিউ ঘন, আর আর এর জন্য প্রতিসরণাঙ্ক কত? মিউ হালকা। সাইডে খেয়াল করবা, থিটা সির জন্য প্রতিসরণাঙ্ক কত? মিউ ঘন, আর আর এর জন্য প্রতিসরণাঙ্ক কত? মিউ হালকা। তাহলে sin থিটা সি যেটা, sin থিটা সির সামনে আমরা লিখব থিটা সির সাথে যেটা আছে মিউ ঘন, sin থিটা সির সামনে লিখব আমরা হচ্ছে মিউ ঘন, আর sin r এর সামনে লিখব হচ্ছে r অ্যাঙ্গেল যেই মাধ্যমে আছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, r অ্যাঙ্গেল কোন মাধ্যমে? হালকা মাধ্যমে, সেই মাধ্যমে প্রতিসরণাঙ্ক কত? মিউ হালকা। তাই sin r এর সামনে আমরা লিখব হচ্ছে মিউ হালকা। ওকে, এতটুকু বোঝা গেছে? তাহলে মিউ ঘন sin থিটা সি ইকুয়ালস টু মিউ হালকা sin r। ওকে, তাহলে এবার খেয়াল করো, এবার হচ্ছে যে মিউ ঘন, তাহলে মিউ ঘন sin থিটা সি, আমি আরেকবার লিখি, sin থিটা সি সমান মিউ হালকা আমি আবার সেম লাইনটা আমি আবার লিখতেছি, মিউ হালকা sin অফ r, মিউ হালকা sin অফ r। ওকে, আচ্ছা, তো এবার দেখো, এবার এখান থেকে আমরা sin থিটা সি এক সাইডে রাখলাম, তো sin থিটা সি ইকুয়ালস টু sin r, রাইট? তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে মিউ হালকা ইনটু sin r। এই r এর ভ্যালুটা কত? 90 ডিগ্রি না? r এর ভ্যালু এই যে r ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই মিউ ঘন, ওকে, আচ্ছা, এখান থেকে sin 90 এর ভ্যালু কত? 1, তো sin 90 এর ভ্যালু যদি 1 হয়, তাহলে sin থিটা সি সমান মিউ হালকা ডিভাইডেড বাই মিউ ঘন, sin থিটা সি সমান মিউ হালকা ডিভাইডেড বাই মিউ ঘন।
তো এখান থেকে এই ফর্মুলা ইউজ করে আমি আসলে সংকট কোণ বের করতে পারবো কিভাবে, এই যে থিটা সি আছে তাই, যেখানে থিটা সি মানে সংকট কোণ, তো কিভাবে আমরা থিটা সি বের করতে পারবো, যদি সাইনটাকে ওই পাশে পাঠাই দিই সাইন ইনভার্স হয়ে যাবে, যে সাইন ইনভার্স তখন আমরা লিখতে পারবো হচ্ছে মিউ হালকা ডিভাইডেড বাই মিউ ঘন, মিউ হালকা ডিভাইড বাই মিউ ঘন, তার মানে হচ্ছে আমরা এই ফর্মুলা দিয়ে থিটা সি এর মানটা ইজিলি বের করতে পারবো। মানে কোন দুইটা মাধ্যমের জন্য আমি যদি সংকট কোণটা বের করতে চাই, সেই সংকট কোণের মানটা আমরা এই প্রসেস ফলো করলে বের করতে পারবো। তো দুটো লাইনে বক্স করো, থিটা সিটা বক্স করে সাইন থিটা সিটা বক্স করো, বেসিক্যালি হচ্ছে এইটাই হচ্ছে মেইন ফর্মুলা। তো এই ফর্মুলা সাইন থেকে ওই পাশে দিলে আমরা ইজিলি থিটা সি বা দুইটা মাধ্যমের জন্য যে সংকট কোণের ভ্যালুটা কত হবে, দুইটা মাধ্যমের জন্য যদি দুইটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমরা জানি মিউ হালকা মিউ ঘন, তবে আমরা বা হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক আর ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি আমরা জেনে থাকি, তবে আমরা ইজিলি থিটা সিটা বের করতে পারবো। বেসিক্যালি দুইটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি আমরা জানি, সেই দুইটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক জানলে আমরা ওই মিউ হালকা মিউ ঘন জানতে পারবো, ফলে আমরা থিটা সিটা বের করতে পারবো। এবার কথা হচ্ছে ভাইয়া, যদি প্রতিসরণাঙ্কর ভ্যালু দেওয়া থাকে আমরা কিভাবে বুঝবো যে কোনটা ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক আর কোনটা হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক? তো এটার জন্য একটা নোট আজীবন মনে রাখবা যে অলওয়েজ ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্কের ভ্যালুটা বেশি হয়, ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্কের ভ্যালুটা বেশি হয়। এবার আমরা তো গতকালকে দুইটা প্রতিসরণাঙ্কের ভ্যালু দেখছিলাম। গতকালকে আমরা দেখছিলাম হচ্ছে পানির প্রতিসরণাঙ্ক, যাকে প্রকাশ করলাম হচ্ছে আমরা মিউ ডাব্লিউ দ্বারা। তো পানির প্রতিসরণাঙ্ক ছিল হচ্ছে 1.33, ওকে মনে আছে? আচ্ছা, তারপরে আমরা দেখছিলাম গ্লাসের প্রতিসরণাঙ্ক বা মিউ জি, গ্লাসের প্রতিসরণাঙ্ক বা কাচের প্রতিসরণাঙ্ক, সেটার ভ্যালু হচ্ছে 1.5। এবার ধরো আমাদের কোশ্চেন এভাবে দেওয়া আছে যে মিউ ডাব্লিউ দেওয়া 1.33 আর মিউ জি দেওয়া হচ্ছে 1.5, যে কোনো একটা হালকা যে কোনো একটা তো ঘন। তো তুমি মান দেখে বুঝে যাবা যে যার প্রতিসরণাঙ্কের মানটা বেশি সে হচ্ছে ঘন বেশি, আর যার প্রতিসরণাঙ্কের মানটা কম সে হচ্ছে হালকা। ওকে, তাহলে খেয়াল করো, মিউ জি বা গ্লাসের প্রতিসরণাঙ্ক 1.5 আর পানির প্রতিসরণাঙ্ক 1.33। তো এখান থেকে আমরা দেখতে পারতেছি হচ্ছে মিউ জি ইজ গ্রেটার দেন মিউ ডাব্লিউ, তাই মিউ জি কে আমরা বলি তখন হচ্ছে ঘন মাধ্যম, আর মিউ ডাব্লিউ কে আমরা বলি হচ্ছে তখন হালকা মাধ্যম। তাহলে অলওয়েজ মনে রাখবা যে কোনটা হালকা মাধ্যম আর কোনটা ঘন মাধ্যম আমরা কিভাবে বুঝবো, যার প্রতিসরণাঙ্কের ভ্যালুটা বেশি সে হচ্ছে ঘন মাধ্যম, আর যার মানে দুইটা মাধ্যমের মধ্যে দুইটা মাধ্যম তোমার কাছে আছে, দুইটা মিডিয়াম, মাধ্যমের ইংলিশ হচ্ছে মিডিয়াম। তো দুইটা মিডিয়ামের মধ্যে যে মিডিয়ামের প্রতিসরণাঙ্কের ভ্যালুটা বেশি হয় সেটা হচ্ছে ঘন বেশি হয়, আর যেটা প্রতিসরণাঙ্ক কম হয় সেটা হচ্ছে তোমার হালকা হয়, হালকা মাধ্যম। ওকে, নোটের মধ্যে এই লাইনটা লিখবা যে যার প্রতিসরণাঙ্ক বেশি সে ঘন মাধ্যম, আর যার প্রতিসরণাঙ্ক কম সে হচ্ছে হালকা মাধ্যম। এভাবে লিখবা, যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি সে হচ্ছে ঘন মাধ্যম, আর যার প্রতিসরণাঙ্ক কম সে হচ্ছে হালকা মাধ্যম। আশা করি এই আলোচনা থেকে সংকট কোণ এবং প্রতিসরণাঙ্ক সম্পর্কে খুব ভালো আইডিয়া হলো। আমি আর লাস্ট লাইনটা আরেকবার বলি, যে মাধ্যম বেশি ঘন তার প্রতিসরণাঙ্কের মান বেশি, যে মাধ্যম হালকা তার প্রতিসরণাঙ্কের মানটা কম। সিদরাতুল মুনতাহা মিউ হালকা, ভালো বোঝানোর জন্য আসলে মিউ হালকা লিখছি, আসলে মিউ বি দিয়ে বুঝতে পারবা। বাই দ্য ওয়ে, তোমরা কি এই লেখা দেখতে পারছো? আচ্ছা সরি এই লেখাটা তোমরা দেখতে পারো নাই। এই লেখা আমি একটু নিচে লিখে ফেলি। মিউ জি ছিল 1.5 আর মিউ ডাব্লিউ হচ্ছে পানির প্রতিসরণাঙ্ক, সেটা হচ্ছে 1.33। ওকে, পানির প্রতিসরণাঙ্ক 1.33। তো এখান থেকে তুমি ইজিলি কম্পেয়ার করলে বুঝতে পারবা যে কোনটা ঘন মাধ্যম আর কোনটা হালকা মাধ্যম। তো এই দুটোর মধ্যে মিউ জির ভ্যালু বেশি, তাই এটা হচ্ছে ঘন মাধ্যম বেশি আর এটা হালকা মাধ্যম হবে। হ্যাঁ, ইংলিশ করা নেই, বেসিক থেকে আগাতে হবে। বুঝছি স্যার। ওকে, থ্যাংক ইউ নিপা না আমার এখানে এখন আসেনি। থ্যাংক ইউ স্যার। ওকে, তোমরা শুরু করো।
আচ্ছা মুসলাম, আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করি। ম্যাথ প্রবলেম, ম্যাথটা হচ্ছে যে আলো হীরক থেকে বা হীরা থেকে, আলো হীরা থেকে কাঁচে যাওয়ার সময়, আলো হীরা থেকে কাঁচে যাওয়ার সময়, আলো হীরা থেকে কাঁচে যাওয়ার সময় ন্যূনতম কত কোণে, ন্যূনতম কত কোণে, ন্যূনতম কত কোণে আপতিত হলে আলো আপতিত হলে আলো কাঁচে প্রবেশ করবে না, আলো কাঁচে প্রবেশ করবে না, আলো কাঁচে প্রবেশ করবে না, আলো কাঁচে প্রবেশ করবে না যেখানে কাঁচের পরিসরাঙ্ক তো মুখস্থ মান 1.5 এবং ডায়মন্ড বা হীরার পরিসরাঙ্ক হচ্ছে 2.5, ডায়মন্ড বা হীরার পরিসরাঙ্ক হচ্ছে 2.5 আর মিউজি বা কাচের পরিসরাঙ্ক হচ্ছে তোমার 1.5। ওকে, একটু বলবা যে আলো হীরা থেকে কাঁচে যাওয়ার সময় ন্যূনতম কত কোণে আপতিত হলে সে আর কাঁচে প্রবেশ করবে না। তো বুঝতেই পারতেছ এটা হচ্ছে সংকট কোণের ম্যাথ, কারণ আমি সংকট কোণের মধ্যে লিখে দিয়েছিলাম যে মানে আলো একটা মাধ্যম থেকে যদি যাওয়া শুরু করে তো ওই সংকট কোণে যদি সে আপতিত হয় মানে আপতিত রশ্মিটা, তবে সে আর অপর মাধ্যমে পৌঁছাতে পারে না, মানে বিভেদ তল ঘেঁষে চলে যায়, ওইরকম একটা সিচুয়েশন। ওকে, যে সে অপর মানে কাঁচে প্রবেশ করবে না। আচ্ছা, তো খেয়াল করে দেখো তো আমরা মানে এখানে কে ঘন মাধ্যম আর কি হালকা মাধ্যম, মানে গ্লাস বা কাঁচ ঘন মাধ্যম বা নাকি হচ্ছে হীরা ঘন মাধ্যম, তো এই ব্যাপারটা আমরা বুঝবো হচ্ছে এই প্রতিসরণাঙ্কের ভ্যালু দেখে। ওকে, তো খেয়াল করো গ্লাসের প্রতিসরণাঙ্ক 1.5 আর হীরার প্রতিসরণাঙ্ক 2.5, তো গ্লাসের প্রতিসরণাঙ্কের ভ্যালুটা কম আর হীরার প্রতিসরণাঙ্কের ভ্যালুটা বেশি, তাহলে যার প্রতিসরণাঙ্কের ভ্যালুটা বেশি সে হচ্ছে ঘন মাধ্যম, তাহলে হীরা হচ্ছে আমাদের ঘন মাধ্যম, আর যার প্রতিসরণাঙ্কের ভ্যালুটা কম সেটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম, মিউজি বা গ্লাস হচ্ছে আমাদের হালকা মাধ্যম। ওকে, তো বুঝে গেলাম আমাদের হালকা মাধ্যম হচ্ছে গ্লাস আর ঘন মাধ্যম হচ্ছে তোমার আসলে কি বলবো হীরা। ওকে, তো এবার খেয়াল করো, এবার সেটা হচ্ছে যে আমরা বিভেদ তল আঁকবো। বিভেদ তল x অক্ষ বরাবর অলওয়েজ হয় তা না, বিভেদ তল দুইটা মাধ্যমকে সেপারেট করে। ওকে, আচ্ছা, তো খেয়াল করো, তো আমরা জানি যে কি বলে ঘন মাধ্যম হচ্ছে হীরা, তাহলে নিচেটা হচ্ছে আমাদের ধরলাম ঘন মাধ্যম, সেই ঘন মাধ্যম হচ্ছে আমাদের হীরা আর উপরটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম, হালকা মাধ্যম হচ্ছে আমাদের কি বলতো কাঁচ। ওকে, আচ্ছা, তো এবার খেয়াল করো যদি এরকম একটা সিচুয়েশন হইতে চায় যে আলো আপতিত হবে ঠিকই, আলো একটা মাধ্যম থেকে আপতিত হবে ঠিকই, বা সে আর অপর কোনো মাধ্যমে পৌঁছাবে না, এই যে দেখো সে আর কাঁচ মাধ্যমে প্রবেশ করবে না, তো এরকম ওয়ার্ড লেখা থাকলে বুঝে নিবা যে সেটা হচ্ছে সংকট কোণের ম্যাথ বা সংকট কোণ টাইপের ম্যাথ। ওকে, তো একটু মন দিয়ে দেখো যে আলো হীরা থেকে এতটুকু বুঝলাম যে কাঁচে প্রবেশ করবে না, তো হীরা থেকে একটা আলো আমরা আপতিত করব, হীরা মাধ্যম থেকে আমরা একটা আলো নিক্ষেপ করব, হীরা মাধ্যম থেকে আমরা একটা আলো নিক্ষেপ করলাম, তো নিক্ষেপণ করার পর আপতিত রশ্মি হীরার মানে এই রশ্মিটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, তো যেই বিন্দুতে ছেদ করলো সেখানে আমরা একটা অভিলম্ব আঁকি,
তো দেখা যাবে যে আমাদের বলছে যে একটা মাধ্যম থেকে আমরা আলো নিক্ষেপ করব, সে আর অপর কোনো মাধ্যমে মানে সে আর কাচ মাধ্যমে প্রবেশ করবেই না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম হবে যে আমরা নিক্ষেপ করলাম ঠিকই, তো নিক্ষেপ করার পর আমাদের যে প্রতিসহিত রশ্মিটা, সেই প্রতিসহিত রশ্মিটা এই বিভেদক ঘেঁষে গা বরাবর ধরে এই লাইন বরাবর সে চলে গেল, বিভেদক ঘেঁষে আমাদের প্রতিসহিত রশ্মিটা চলে গেল। যদি এমন কোনো সিচুয়েশন ঘটে যে আমি ঠিকই একটা রশ্মি আমি আপতিত করলাম, সে বিভেদক ঘেঁষে এই বরাবর চলে গেল, এই রশ্মিটা আমরা কাচ মাধ্যমে পৌঁছায় নাই, তো এরকম একটা ব্যাপার সৃষ্টি হয়েছে। ওকে, তাহলে খেয়াল করো, এটা আমার আপতিত রশ্মি, ধরলাম এটা আমাদের 1 নম্বর রশ্মি, এটা আমার প্রতিসহিত রশ্মি, ধরলাম আমার 2 নম্বর রশ্মি। তো আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেই অ্যাঙ্গেলকে বলে আপতন কোণ, প্রতিসহিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলে প্রতিসরণ কোণ। তো স্পষ্ট দেখতে পারতেছো এই প্রতিসরণ কোণ যে আর এর ভ্যালু সেটা কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি। আর যে অ্যাঙ্গেলের জন্য আপতন কোণ বা যে আপতন কোণের জন্য এটা হচ্ছে আমার অবিলম্ব, অবিলম্ব আর আপতিত রশ্মির মধ্যবর্তী কোণ হচ্ছে আপতন কোণ। তো যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, স্পেসিফিক্যালি ওই আপতন কোণকে প্রকাশ করা হয় থিটা সি দ্বারা। তো এখান থেকে থিটা সি এর ভ্যালু বের করার সূত্র তুমি জানো, সূত্রটা হচ্ছে এরকম যে আমাদের থিটা সি এর ভ্যালুটা বের করতে হবে। আমরা জানি sin থিটা সি সমান মিউ হালকা ডিভাইডেড বাই মিউ ঘন, মিউ হালকা ডিভাইড বাই মিউ ঘন। তো এখান থেকে তুমি ইজিলি থিটা সি এর মানটা বের করতে পারবা। থিটা সি এর মান আসবে sin ইনভার্স মিউ হালকা ডিভাইড বাই মিউ ঘন। তো হালকা মাধ্যমে পরিসংখ্যান কত 1.5 ডিভাইড বাই মিউ ঘন, ঘন মাধ্যমে হচ্ছে 2.5। তো এখান থেকে ক্যালকুলেট করলে যে রেজাল্টটা আসবে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সিদরাতুল মুনতাহা আর হচ্ছে আখি, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ উত্তরটা বলার জন্য। ওকে, 36.86, তো आंसर আসবে 36.86। ওকে, থ্যাংক ইউ সো মাচ, 36.86 ডিগ্রি। ওকে, থিটা সি মানে হচ্ছে সম্পর্ক কোণ। তো বুঝতে পারতেছো, তো এই টাইপের ম্যাথগুলো অবজেক্টিভে আসবে, অবজেক্টিভে এই টাইপের ম্যাথগুলো তোমাদের খুব বেশি আসলে অবজেক্টিভে চলে আসে। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা একটা স্পেশাল ম্যাথ করব, ভালো একটা ম্যাথ করব। তো ম্যাথটা আসলে কেমন দেখাই, ম্যাথটা কেমন দেখানোর চেষ্টা করি। ম্যাথের চিত্রটা আমরা আঁকি, ম্যাথের চিত্রটা আমরা একটু আঁকি। এটা হচ্ছে একটা কাচ ফলক, ভিতরে কাচ মাধ্যম, এটা হচ্ছে একটা কাচ ফলক বা কাচ মাধ্যম। ওকে, ধরো একটা বলতে পারো হচ্ছে তোমার আয়তাকার কাচ, হ্যাঁ ভিতরটা পুরোটাই হচ্ছে কাচ মাধ্যম। ওকে, ভিতরের পুরোটাই হচ্ছে কাচ মাধ্যম। তো বলে দিই এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কাচ মাধ্যম। তো কাচের মানে কাচ যেহেতু একটা মাধ্যম, এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক থাকবে। তো কাচের প্রতিসরণাঙ্ক কত মুখস্থ রাখতে হবে কিন্তু 1.5। পানির প্রতিসরণাঙ্ক কত 1.33। বাতাসের প্রতিসরণাঙ্ক কত 1, এই তিনটা মনে রাখলেই হবে। বাতাসের কত 1, কাচের প্রতিসরণাঙ্ক কত 1.5, পানির প্রতিসরণাঙ্ক কত 1.33, এগুলো মনে রাখলেই হবে। তো যেহেতু কাচ মাধ্যম, এর প্রতিসরণাঙ্ককে প্রকাশ করলাম মিউ জি দ্বারা, যার ভ্যালু কত 1.5। এটাও ম্যাথ প্রবলেম, হ্যাঁ এটাও ম্যাথ প্রবলেম, এটাও ম্যাথ। ওকে, আচ্ছা, তো খেয়াল করো, তো কাচ মাধ্যম যেহেতু, তো কাচের প্রতিসরণাঙ্ক কত মিউ জি দ্বারা প্রকাশ করলাম, সেটা হচ্ছে 1.5। ওকে, এবার কোশ্চেন হচ্ছে এমন যে একটা আলোক রশ্মি, আচ্ছা এতটুকু বুঝে গেছে। ওকে 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 ওকে, আচ্ছা হ্যাঁ, কোশ্চেন হচ্ছে এরকম যে ধরো একটা আলোক রশ্মি এই বরাবর আসলো, একটা আলোক রশ্মি আমরা নিক্ষেপ করলাম, এটা বাতাসের মাধ্যমে, এগুলো সব বাতাস আশেপাশে। তো একটা আলোক রশ্মি আমরা নিক্ষেপ করলাম। ওকে, তো নিক্ষেপ করার পর কি হলো একটু বলি, চিত্রটা এঁকে নিক তারপরে।
এ বিন্দু, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এই অ্যাঙ্গেলটা আমাদের হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা। থিটা এর মান কত? কোশ্চেন হচ্ছে থিটা এর মান কত হলে বি বিন্দু দিয়ে আলো মিশ্রিত হবে না, বি বিন্দু দিয়ে আলো মিশ্রিত হবে না। থিটা এর মান কত হলে বি বিন্দু দিয়ে আলো মিশ্রিত হবে না? এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা তুলে নিও খাতায়। আর একটু কষ্ট করে কি করবা, কোশ্চেনের মতন চিত্র এঁকো, আর সলিউশনে তোমরা একটা চিত্র আঁকবা। কারণ কোশ্চেন আমি তো ডাবল করে চিত্র আঁকবো না, তুমি কোশ্চেনের মধ্যে একটা চিত্র আঁকবা, এই চিত্রটা পরে সলিউশন করার সময় এই চিত্রটা আবার এঁকে ওই সলিউশনের মধ্যে তুমি চিত্র আবার মানে সলিউশনের চিত্রটা আঁকবা। ওকে, আশা করি বুঝাতে পারছি কথাটা। আর এই চিত্রের মধ্যে আমি অনেক আঁকাবোকা করব, মানে আঁকাযোগ্য করবো, তো এগুলো হচ্ছে তোমার সলিউশনে তোমাদের কাজে লাগবে। কোশ্চেন হচ্ছে থিটা এর মান কত হলে বি বিন্দু দিয়ে আলো মিশ্রিত হবে না? বি বিন্দু দিয়ে আলো মিশ্রিত হবে না, বি বিন্দু দিয়ে আলো মিশ্রিত হবে না। না, এ হচ্ছে একটা বিন্দু, মানে এই যে পয়েন্টটা, হ্যাঁ এই যে বিন্দুটা, এই পয়েন্টটাকে আমি এ দিয়ে প্রকাশ করতেছি, আর এই পয়েন্টটাকে আমি পয়েন্ট মানে না একটা বিন্দু, সিম্পলি একটা বিন্দু, হ্যাঁ একটা পয়েন্টকে আমি এ দিয়ে প্রকাশ করতেছি। এই বিন্দুটা হচ্ছে এ, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি। বিন্দু এ আর বি হচ্ছে বিন্দু, কোনো এ আর বোঝাচ্ছে না। আর আশেপাশে বাতাস, সেটা তোমাকে কমন সেন্স থেকে বুঝে নিতে হবে যে কাচের আশেপাশে গুলো কি মাধ্যম, এটা বাতাস মাধ্যম, এটা বাতাস মাধ্যম, এটা তোমাকে কমন সেন্স থেকে বুঝতে হবে। আচ্ছা, দেখো তো এবার আমরা ম্যাথটা পড়া শুরু করি। ম্যাথটা তো দেখো, আমাদের এই লাইনটা একটু বক্স করবা যে বি বিন্দু দিয়ে আলো মিশ্রিত হবে না। বি বিন্দু দিয়ে আলো মিশ্রিত হবে না মানে বি বিন্দু দিয়ে আর অপর মাধ্যমে আলো যাবে না, বি বিন্দু দিয়ে আর অপর মাধ্যমে আলো যাবে না। তো এরকম সিচুয়েশন কখন ঘটে? এরকম সিচুয়েশন ঘটে যদি সংকট কোণ হয়, না আপতন কোণ যদি সংকট কোণ হয়, তখন আসলে এই বি বিন্দু দিয়ে আলো মিশ্রিত হবে না। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে কয়েকটা রেখার নাম দিই। ওকে, সে ফর এক্সাম্পল এটা আমি পি কিউ বললাম, এই রেখার নাম দিলাম হচ্ছে পি কিউ রেখা। এই রেখার নাম দিলাম হচ্ছে আমরা পি কিউ রেখা। এই পি কিউ রেখাটা কিন্তু একটা বিভেদ তল। কেন বিভেদ তল? কারণ বিভেদ তল তাকেই বলে যে রেখাটা দুটো মাধ্যমকে সিম্পলি সেপারেট করে। তো পি বিন্দুর ভিতরে কিন্তু মানে এই যে পি কিউ যে রেখাটা পি কিউ রেখার উপরে কিন্তু কাচ মাধ্যম, পি কিউ রেখার উপরের অংশ মানে এই অংশগুলো কিন্তু কাচ মাধ্যম, আর পি কিউ রেখার নিচে এই অংশ কিন্তু বাতাস মাধ্যম। ওকে, পি কিউ রেখাটা কিন্তু দুটো মাধ্যমকে সেপারেট করতেছে, দুটো মাধ্যমকে তারা সেপারেট করতেছে। পি কিউ এর এই পাশের মাধ্যম হচ্ছে কাচ মাধ্যম, আর পি কিউ এর নিচের মাধ্যম হচ্ছে বাতাস মাধ্যম। যে রেখা দুটো মাধ্যমকে সেপারেট করে, তাই পি কিউ রেখাকে আমি বিভেদ তল বলতে পারি। পি কিউ রেখাকে সিমিলার ওয়েতে আমি এটার নাম দিই এম এন রেখা। এই এম এন রেখাটাকেও কিন্তু আমরা বিভেদ তল বলতে পারি। কেন বিভেদ তল বলতে পারি? কারণ দেখো এম এন রেখাটাও দুটো মাধ্যমকে সেপারেট করতেছে। এম এন যে রেখাটাও দুটো মাধ্যমকে সেপারেট করতেছে। এম এন রেখার ভিতরের অংশ কাচ,
এমএন রেখার বাইরের অংশ কি বলতো? বাইরের অংশ হচ্ছে তোমার বায়ু বা বাতাস। আমি লিখে দিই এগুলো হচ্ছে এয়ার। বাইরের অংশ কিন্তু এয়ার, ওকে? বাইরের অংশ এয়ার, আর এটা বাইরের অংশ হচ্ছে বাতাস বা এয়ার, ওকে? আর ভিতরে হচ্ছে গ্লাস, ভিতরে হচ্ছে গ্লাস বা হচ্ছে কাঁচ, ওকে? এই যে লিখে দিলাম ভালো করে, গ্লাস বা কাঁচ। আশা করি এরপরও আর কনফিউজ হওয়ার কোনো চান্স নাই, ওকে? গ্লাস, এয়ার, দুইটা মাধ্যমকে সেপারেট করে এই রেখাটা, এই যে পিকিউ রেখা, এর জন্য পিকিউ রেখাকে আমরা বলতেছি বিভেদ তল। গ্লাস, এয়ার, এমএন রেখা এই দুইটা মাধ্যমকে সেপারেট করে। তো বুঝছো তো না? আমি গ্লাস এয়ারটা মুছে দিই, কারণ আমাদের চিত্র আঁকতে হবে, তো চিত্র আঁকতে হয়তো আমাদের এই ঝামেলা হতে পারে। যাই হোক, এনিওয়ে, এবার দেখো, এবার অ্যানসার কি 41.81? আচ্ছা দেখি অ্যানসার কি হয়। আচ্ছা এবার দেখো, এবার এই যে বি বিন্দু, আমাদের যে রেখাগুলোর আমি নাম দেই, রেখাগুলো ধরো এটাকে আমি বললাম আমাদের 1 নাম্বার রেখা, তো এই রশ্মিটা কিন্তু আপতিত রশ্মি, ওকে? আর এটাকে ধরলাম হচ্ছে আমরা 2 নাম্বার রেখা, এই রশ্মিটাকে আমি 2 নাম্বার রশ্মি বললাম, 2 নাম্বার রশ্মি। তো 2 নাম্বার রশ্মি কিন্তু আমাদের প্রতিসরিত রশ্মি, ওকে? পি কিউ বিভেদ তলের জন্য খেয়াল করো, পি কিউ বিভেদ তলের জন্য পি কিউ বিভেদ তলকে কে প্রথমে আঘাত করতেছে? 1 নাম্বার রশ্মি। আর পি কিউ বিভেদ তল থেকে নিঃসৃত হচ্ছে কোন রশ্মিটা? 2 নাম্বার রশ্মি, ওকে? আর এমএন বিভেদ তলকে কে আঘাত করতেছে? সে বলতো এমএন বিভেদ তল, এমএন যে বিভেদ তল, এই যে আমার হাত, এই হাতকে কে প্রথমে নিক্ষেপ করতেছে বলতো? বা কে, কোন রশ্মিটা আপতিত হচ্ছে? 2 নাম্বার রশ্মি। তাহলে 2 নাম্বার রশ্মিটা হচ্ছে আমাদের পি কিউ রশ্মির জন্য প্রতিসরিত রশ্মি বা পি কিউ বিভেদ তলের জন্য প্রতিসরিত রশ্মি, আর এমএন বিভেদ তলের জন্য কিন্তু আপতিত রশ্মি। এই লাইনটা কি বোঝা যায়? পি আমাদের 2 নাম্বার রশ্মির কিন্তু দুটো পরিচয়। আমি লিখি জাস্ট দেখি, লেখার চেষ্টা করি সলিউশনে। সলিউশন আমরা লিখি যে পি কিউ বিভেদ তলের জন্য, পি কিউ বিভেদ তলের জন্য, পি কিউ বিভেদ তলের জন্য আমি বলতে পারি আপতিত রশ্মি, আপতিত রশ্মি, আপতিত রশ্মি ধরলাম হচ্ছে আমরা 1 নাম্বার রশ্মিটা পি কিউ বিভেদ তলের জন্য, আর প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি 2 নাম্বার রশ্মিটা, ওকে? পি কিউ বিভেদ তলের জন্য। আর এমএন বিভেদ তলের জন্য, এমএন বিভেদ তলের জন্য, এমএন বিভেদ তলের জন্য, এই যে আমাদের স্পেসিফিকলি এই বিভেদ তলের জন্য, তো এমএন বিভেদ তলের জন্য আমাদের এমএন বিভেদ তলকে কোন রশ্মি আঘাত করে? এমএন বিভেদ তলকে কিন্তু 2 নাম্বার রশ্মি এসে, এই 2 নাম্বার রশ্মি এসে আঘাত করতেছে, ওকে? এমএন বিভেদ তলকে। তো বিভেদ তলকে যে রশ্মি নিক্ষেপ করে বা আঘাত করে এট ফার্স্ট বা সর্বপ্রথম যে রশ্মি এসে আঘাত করে ওটাকে আমরা বলি আপতিত রশ্মি। তো এমএন বিভেদ তলের জন্য আপতিত রশ্মি কোনটা? 2 নাম্বার রশ্মি, ওকে? এমএন বিভেদ তলের জন্য আপতিত রশ্মি হচ্ছে 2 নাম্বার রশ্মি। এমএন বিভেদ তলের জন্য আপতিত রশ্মি হচ্ছে 2 নাম্বার রশ্মিটা। কেন? কারণ আপতিত রশ্মি তাকেই বলবো বিভেদ তলকে এট ফার্স্ট যে রশ্মি এসে আঘাত করে, এট ফার্স্ট যে রশ্মি এসে আঘাত করে। তো দেখো এমএন রশ্মিকে এট ফার্স্ট কোন রশ্মি এসে আঘাত করে? 2 নাম্বার রশ্মি। 2 নাম্বার রশ্মি তো এমএন বিভেদ তলকে আঘাত করে নাকি? তাই 2 নাম্বার রশ্মিকে আমরা আপতিত রশ্মিও বলতে পারি এমএন বিভেদ তলের জন্য, আবার প্রতিসরিত রশ্মিও বলতে পারি পি কিউ বিভেদ তলের জন্য। আশা করি বুঝলাম না? আচ্ছা, তো খেয়াল করো, এবার হচ্ছে এরকম যে তাহলে এমএন বিভেদ তলের জন্য 2 নাম্বার রশ্মি আপতিত রশ্মি, এমএন বিভেদ তলের জন্য 2 নাম্বার রশ্মিটা হচ্ছে আপতিত রশ্মি। 2 নাম্বার রশ্মি মানে এই আপতিত রশ্মি বিভেদ তলে যেই পয়েন্টকে ছেদ করে, ধরলাম বি পয়েন্ট, তো বি পয়েন্টে কি আঁকতে হয়? মনে মনে একটা অভিলম্ব অঙ্কন করতে হয়। তো এই যে বি পয়েন্টে আমি একটা অভিলম্ব অঙ্কন করলাম, বি পয়েন্টে আমরা একটা অভিলম্ব অঙ্কন করলাম, এই যে অভিলম্ব, মন দিয়ে দেখো, বি পয়েন্টে আমরা একটা অভিলম্ব অঙ্কন করলাম, এই যে আমাদের বি পয়েন্টে অভিলম্ব, ওকে? নরমাল বা এম। নিয়ম হচ্ছে যে আপতন বিন্দুতে অভিলম্ব অঙ্কন করতে হয়, মানে আপতিত রশ্মি যেই পয়েন্টে ছেদ করছে ওই পয়েন্টটাকে বলি আপতন বিন্দু। আপতন বিন্দুতে এই এমএন বিভেদ তলের উপর আমরা লম্ব অঙ্কন করলাম, তাকে আমরা বলি হচ্ছে অভিলম্ব, ওকে? আচ্ছা, তো খেয়াল করো, তো এমএন তলের জন্য বা এমএন বিভেদ তলের জন্য, এমএন বিভেদ তলের জন্য 2 নাম্বার রশ্মিটা আমরা আপতিত রশ্মি, আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলতে পারি আমরা আপতন কোণ।
তো আমাদের কোশ্চেনে বলছে যে বি বিন্দু থেকে এই আলোক রশ্মি আর অপর মাধ্যমে নিঃসৃত হবে না, বি বিন্দু থেকে এই আলোক রশ্মিটার অপর মাধ্যমে নিঃসৃত হবে না, তার মানে অবশ্যই বি বিন্দু থেকে আলোক রশ্মিটা আসলে এই বিভেদ তল ঘেঁষে এই বরাবর চলে গেছে। ওকে, যারা বুঝবা না কষ্ট করে সংকট কোণের লেকচারটা দেখবা। বি বিন্দু থেকে আলোক রশ্মি আসলে এই যে এইভাবে বি বিন্দুতে আলোক রশ্মি আপতিত হলো, তো আপতিত হওয়ার পর প্রতিসরিত রশ্মি আসলে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে গেছে, প্রতিসরিত রশ্মিটা আসলে বিভেদ তল ঘেঁষে চলে গেছে। ওকে, তো mn তলের জন্য 2 নাম্বার রশ্মিটা আমার আপতিত রশ্মি আর 3 নাম্বার রশ্মিটা আমার প্রতিসরিত রশ্মি। কেন এমন হলো? কারণ কোশ্চেনে বলছে বি থেকে আর অপর মাধ্যমে আলোক রশ্মিটা যায় নাই। ওকে, আচ্ছা, তো এবার খেয়াল করো, এবার তো এটা অ্যাঙ্গেল থিটা, এই অ্যাঙ্গেল থিটা, তো এই অ্যাঙ্গেলটাকে আমি প্রকাশ করলাম থিটা 1 দ্বারা, এই অ্যাঙ্গেলটাকে। আর এটা থিটা 1 এর পরিচয় কি? mn তলের জন্য আপতিত রশ্মি হচ্ছে 2 নাম্বার রশ্মিটা। আপতিত রশ্মি, সবুজ রশ্মি আমাদের অবিলম্ব, তো আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে আপতন কোণ। তো থিটা 1 থেকে আমরা বলবো আপতন কোণ, কোন তলের জন্য? mn তলের জন্য আপতন কোণ। ওকে, আর 3 নাম্বারটা হচ্ছে আমাদের mn তলের জন্য প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি প্রতিসরণ কোণ। এই সেই প্রতিসরণ কোণকে আমি প্রকাশ করলাম থিটা 2 দ্বারা। তো থিটা 2 এর ভ্যালু কত হবে বলো তো? 90 ডিগ্রি হবে। থিটা 2 এর ভ্যালু কত হবে বলো তো? 90 ডিগ্রি হবে। ওকে, আচ্ছা, তো সিমিলার ওয়েতে একটু খেয়াল করো, সেটা যে আমাদের হচ্ছে যে PQ তলের জন্য, PQ তলকে কোন রশ্মি আঘাত করলো? 1 নাম্বার রশ্মি। তো PQ তলের জন্য 1 নাম্বার রশ্মিটা আমার আপতিত রশ্মি, আর 1 নাম্বার রশ্মিতে এই যে লাল যে রেখাটা, এটা হচ্ছে আমাদের অভিলম্ব। তো অভিলম্বকে নরমাল বা n দিয়ে প্রকাশ করে, n। তো খেয়াল করো, অভিলম্বকে নরমাল বা n দিয়ে প্রকাশ করে। অভিলম্বের সাথে আপতিত রশ্মির যে মধ্যবর্তী কোণ তাকে বলে আপতন কোণ, প্রকাশ করলাম থিটা দ্বারা। থিটা মানে হচ্ছে PQ তলের জন্য আপতন কোণটা হচ্ছে থিটা। আচ্ছা, PQ তলের জন্য প্রতিসরিত রশ্মি আমাদের 2 নাম্বার রশ্মি, প্রতিসরিত রশ্মি ও PQ তলের জন্য অভিলম্ব কোণটা এই যে আমরা এটাকে n1 দিয়ে প্রকাশ করলাম, এই অভিলম্বকে n1 দিয়ে প্রকাশ করলাম। আর এই দুইটা অভিলম্ব কিন্তু সবুজ অভিলম্ব আর লাল অভিলম্ব। ওকে, তো লাল অভিলম্বকে আমি n1 দিয়ে প্রকাশ করলাম। তো PQ তলের জন্য অভিলম্ব n1 আর PQ তলের জন্য প্রতিসরিত রশ্মি 2 নাম্বার রশ্মি। তো প্রতিসরিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণই আমাদের প্রতিসরণ কোণ। প্রকাশ করলাম হচ্ছে আমরা ধরো থিটা প্রাইম দ্বারা প্রকাশ করলাম হচ্ছে আমরা থিটা প্রাইম দ্বারা। একটু বোঝা গেছে? ওকে, তো এটা হয়তো আমাদের দরকার নাই, এই থিটা প্রাইমটা আমাদের হয়তো দরকার নেই ক্যালকুলেশনের জন্য, দরকার হলে আমরা পরে লিখবো। হ্যাঁ, কনফিউজ হওয়ার কোনো সুযোগ নেই, কনফিউজ হওয়ার দরকার নেই, সেটা আমরা পরে দেখবো। ওকে, তো আপাতত যেটা নিয়ে আমরা কাজ করতে চাই সেটা নিয়ে আমরা একটু আগানোর চেষ্টা করব। ওকে, আপাতত যেটা নিয়ে আমরা কাজ করতে চাই। ওকে, তো এবার খেয়াল করব, এবার আমরা যদি mn বিভেদ তলে মানে এই বি বিন্দুতে যদি স্নেলের সূত্রটা প্রয়োগ করতে চাই, বি বিন্দুতে আমাদের দুটো পয়েন্ট a বিন্দু আর b বিন্দু। ওকে, তো বি বিন্দুতে আমরা স্নেলের সূত্রটা অ্যাপ্লাই করতে চাই। ওকে, অনেকে বের করে ফেলছো, ওয়াও। আচ্ছা, তো বি বিন্দুতে আমি স্নেলের সূত্র অ্যাপ্লাই করতে চাই বি পয়েন্টে, তাহলে বি বিন্দুতে স্নেলের সূত্র যদি প্রয়োগ করতে চাই, বি বিন্দুতে স্নেলের সূত্র, তো স্নেলের সূত্র হবে কি বলতো? দেখো একটু কষ্ট করে, সেটা হচ্ছে এটা তো আমাদের বায়ু মাধ্যম না, এটা আমাদের বায়ু মাধ্যম উপরেরটা। তো বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ককে মিউ a দিয়ে প্রকাশ করে, মিউ a এর ভ্যালু কত? 1। আর নিচের তো গ্লাস মাধ্যম বা মিউ g, তো মিউ g এর ভ্যালু কত? 1.5। নিচেরটা হচ্ছে গ্লাস মাধ্যম। ওকে, তো একটু খেয়াল করো বি নাম্বার পয়েন্টের জন্য, তো আমরা কি লিখবো? বি পয়েন্টে যে দুটো অ্যাঙ্গেল, বি পয়েন্টে কিন্তু থিটা 2 আর থিটা 1 না, তো আমরা লিখবো হচ্ছে sin থিটা 1 ইকুয়ালস টু sin থিটা 2 এভাবে আমরা লিখবো ফার্স্টে। ওকে, বি পয়েন্টে যে দুটো অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলগুলোর সাথে sin সংযুক্ত করে দেব। ওকে, এরপরে নিয়মটা হচ্ছে থিটা 2, আসলে থিটা 2 যেই মাধ্যমে আছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? মিউ a, তাই থিটা 2 এর সামনে আমরা লিখবো বা sin থিটা 2 এর সামনে আমরা লিখবো হচ্ছে মিউ a। আবার
θ1 যেই মাধ্যমে আছে θ1 সেই মাধ্যমের প্রতিসরণকে কত মিউ জি, তাই sin θ1 এর সামনে লিখব আমরা কি বলতো মিউ জি। আমাদের টার্গেট হচ্ছে θ1 এর মানটা বের করা, তো θ1 এর মানটা আমরা বের করে ফেলি। তো sin θ1 সমান মিউ এ sin θ2 মিউ এ sin θ2 ডিভাইডেড বাই মিউ জি। তো এখান থেকে আমরা θ1 বের করতে পারবো sin ইনভার্স মিউ এর ভ্যালু কত 1 ইনটু sin θ2 এর ভ্যালু কত 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই মিউ জি এর ভ্যালু কত, মিউ জি এর ভ্যালু হচ্ছে 1.5। একটু কষ্ট করে বলবা যে এই অ্যাঙ্গেলটা কত আসছে θ1 এর এই অ্যাঙ্গেলটা। একটু এই অ্যাঙ্গেলটা একটু কেউ কষ্ট করে বলো, এই অ্যাঙ্গেলের মানটা কত আসছে? এই অ্যাঙ্গেলের মান θ1 এর মান কত আসছে একটু বলো তো কষ্ট করে। আমি একটু ক্যালকুলেট করি। sin ইনভার্স 1 ডিভাইডেড বাই 1.5 41.81 ডিগ্রি। ওকে, তো বুঝে গেলাম। এবার খেয়াল করো, এবার আমরা যদি এই এ বি এন ত্রিভুজ নিয়ে কথা বলি, ত্রিভুজ এ বি এন নিয়ে যদি আমরা কথা বলি, ত্রিভুজ এ বি এন, তো একটা ত্রিভুজের তিনটা কোণ খেয়াল করো। এই অ্যাঙ্গেল কত ডিগ্রি? এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ওকে, আর এই যে অ্যাঙ্গেলটা, এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটাকে আমি প্রকাশ করলাম x দ্বারা, ওকে। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। ওকে, তো এই অ্যাঙ্গেলটাকে আমি প্রকাশ করলাম x দ্বারা, তো আমরা x টা বের করতে চাই, x এর ভ্যালু। ওকে, তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ওকে, আমরা জানি এই যে আমরা a b n যে ত্রিভুজটা আছে, x প্লাস θ1 প্লাস 90 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এখান থেকে আমরা x এর ভ্যালু বের করতে চাই, 180 মাইনাস 90 মাইনাস θ1, 180 মাইনাস 90 মাইনাস θ1, এখান থেকে x এর ভ্যালু আসবে 90 ডিগ্রি মাইনাস θ1 মানে 41.81 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস θ1 মানে 41.81 ডিগ্রি। তো এখান থেকে অ্যানসারটা আসবে, যদি আমরা একটু ক্যালকুলেট করি, অ্যানসার আসবে 90 ডিগ্রি মাইনাস 41.81 ডিগ্রি। ওকে, এখান থেকে 48.19, ঠিক আছে, 48.19 ডিগ্রি। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করো, তারপরে সেটা হচ্ছে আমরা ধরো আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে চাই, এই অ্যাঙ্গেলটা দেখো, তো আমাদের হচ্ছে এখানে এই অ্যাঙ্গেলটা আমরা বের করতে চাই, এই অ্যাঙ্গেল। ওকে, তো এই অ্যাঙ্গেলটাকে প্রকাশ করলাম হচ্ছে আমরা থিটা প্রাইম দ্বারা। এই যে অ্যাঙ্গেলটা, স্পেসিফিকলি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে প্রকাশ করলাম হচ্ছে আমরা থিটা প্রাইম দ্বারা। ওকে, তো থিটা প্রাইম আমরা বের করতে চাই, তো পুরো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এতটুকু x, তাহলে আমি লিখতে পারবো না থিটা প্রাইম প্লাস x ইকুয়ালস টু 90 ডিগ্রি লেখা যায় না? মানে এটা যোগ করলে তো 90 ডিগ্রি পাওয়া যাবে না? তাহলে থিটা প্রাইম প্লাস x ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা থিটা প্রাইম বের করতে চাই,
90 ডিগ্রি মাইনাস x না, থিটা প্রাইম ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস x এর ভ্যালু কত 48.19। তাহলে এখান থেকে থিটা প্রাইম ইকুয়ালস টু দেখো পুরোটা দেখো এই থিটা প্রাইম এতটুকু, থিটা প্রাইম আর এতটুকু হচ্ছে x, তো এটা আর এটা মিলে কি পুরোটা না, তো পুরোটা মানে কি যে এই পুরোটা পুরো অ্যাঙ্গেল কত, পুরো অ্যাঙ্গেল 90 ডিগ্রি না, বোঝা যাচ্ছে তো না, চিত্র দেখে তো বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের থিটা প্রাইম, এটা আমাদের x, থিটা প্রাইম আর x মানে কি পুরো অ্যাঙ্গেলটা কত ডিগ্রি 90 ডিগ্রি। তো এখান থেকে থিটা প্রাইম আসবে হচ্ছে 90 মাইনাস 48.19, 90 ডিগ্রি মাইনাস 48.19, তো এটার ভ্যালু আসবে 41.81। ওকে, তো আমরা কিন্তু একটা কাজ করতেই পারতাম, এই এটা কিন্তু একান্তর কোণ, তো একান্তর কোণ হিসেবে কিন্তু ইকুয়াল লিখতেই পারতাম। ওকে, আমি খেয়াল করি নাই, তোমরা কিন্তু লিখতে পারবে, দেখো এই মান কিন্তু একই আসছে মানটা, যাই হোক এভাবে করলেও হবে, সমস্যা নেই, এভাবে করলেও হবে। আচ্ছা, তো এখন সেটা হচ্ছে যে আমরা থিটা প্রাইমের মানটা বের করে ফেললাম। ওকে, তো থিটা প্রাইম মানে আসলে কি, থিটা প্রাইম, তো থিটা প্রাইম মানে আসলে কিন্তু আমাদের PQ তলে প্রতিসরণ কোণ, PQ তলে প্রতিসরণ কোণ। ওকে, PQ তলে প্রতিসরণ কোণ কেন, কারণ আসলে আমাদের x এর তো হয়ে গেল না, কারণ হচ্ছে এটা আমাদের প্রতিসহিত রশ্মি, 2 নম্বর রশ্মিটা, তো প্রতিসহিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, অবিলম্ব হচ্ছে এই যে এই লাল রশ্মিটা, তো প্রতিসহিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাই তো থিটা মান, এটা আমাদের প্রতিসহিত রশ্মি 2 নাম্বারটা, এটা আমাদের অবিলম্ব লাল, তো এই দুইয়ের মধ্যবর্তী কোণ তো প্রতিসরণ কোণ, তো সেটা হচ্ছে থিটা প্রাইম। ওকে, তো এখান থেকে যদি আমরা মানে এই a বিন্দুতে স্নেলের সূত্র অ্যাপ্লাই করি, a বিন্দুতে, তো আমরা যদি এখান থেকে লিখলাম, এখান থেকে a বিন্দুতে স্নেলের সূত্র যদি আমি প্রয়োগ করি, স্নেলের সূত্র a বিন্দুতে প্রয়োগ করলে আমরা পাবো, a পয়েন্টে যদি আমি স্নেলের সূত্র প্রয়োগ করি তবে আমরা পাবো হচ্ছে দেখো এটা কি বায়ু মাধ্যম না, তো বায়ুর মাধ্যমে পরিসরণ হচ্ছে মিউ a, আর এটা কি গ্লাস না, গ্লাসের পরিসরণাঙ্ক মিউ g, আশা করি পারবে এবার। ওকে, তো ফার্স্টে আমরা লিখব a বিন্দুর জন্য দুটো অ্যাঙ্গেল, a বিন্দুর জন্য দুটো অ্যাঙ্গেল কত, থিটা আর থিটা প্রাইম না, তার মানে লিখব সে sin থিটা ইকুয়ালস টু sin থিটা প্রাইম, sin থিটা প্রাইম। এরপরে আমরা থিটার এই sin থিটার সামনে লিখব থিটা যেই মাধ্যমে আছে সেই মাধ্যমে প্রতিসরণাঙ্ক মিউ a, আর sin থিটা প্রাইমের সামনে লিখব থিটা প্রাইম যেই মাধ্যমে আছে তার প্রতিসরণাঙ্ক মিউ g। তো এখান থেকে ইজিলি তুমি ক্যালকুলেট করে থিটা বের করতে পারবা, তো sin থিটা সমান মিউ g কত, মিউ g 1.5, তো 1.5 sin থিটা প্রাইম কত, থিটা প্রাইম হচ্ছে 41.81, তো 41.81 থিটা ডিভাইডেড বাই মিউ a ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই 1, এখান থেকে তুমি ইজিলি থিটার মানটা বের করতে পারবা। তো থিটার মান যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, থিটার মানটা যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যানসার। তো আমি অ্যানসারটা একটু কষ্ট করে বের করি, কারণ অনেকে আমাদের অ্যানসার দিয়ে দিছো। তো sin থিটা sin ইনভার্স ইকুয়াল টু 1.5 ইনটু sin তোমার হচ্ছে 41.81, ওকে, ডিভাইডেড বাই 1, তো এটা আসলে আসবে হচ্ছে sin inverse শিফট দিয়ে sin 1.5 ইনটু sin 41.81, হ্যাঁ এটা आंसर আসবে 89.79 ডিগ্রি। ওকে, থিটার মান আসবে 89.79। ওকে, একটু চেক করে নিও যে আমার ক্যালকুলেশনে কোথাও ভুল আছে কিনা। হ্যাঁ 89 হ্যাঁ সুমানা বলতেছো থিটা আর থিটা প্রাইম তো একান্ত থিটা 1 আর থিটা প্রাইম একান্তর কোণ, হ্যাঁ আমি খেয়াল করি নাই, ঠিক আছে খেয়াল করি নাই, 89.79 হবে आंसर। ওকে, এটা একটু মনে রাখবা, এই প্রসেসটা মনে রাখবা। ওকে, এই প্রসেসটা খুব বেশি ইম্পর্টেন্ট, মানে এটা একদমই প্রায় এই বরাবর এই দিক দিয়ে নিক্ষেপ করা হচ্ছে, খুব 90 ডিগ্রির কাছাকাছি বরাবর। ওকে,
তো তোমাদের প্রত্যেকের অ্যানসারই ভুল হয়েছে। ওকে, আর মেন কথা হচ্ছে যে এই θ1, ওকে, আর এই যে থিটা, আচ্ছা এরা কিন্তু একান্তর কোণ, থিটা প্রাইম আর থিটা প্রাইম, সরি θ1 আর থিটা প্রাইম, থিটা প্রাইম আর থিটা কিন্তু একান্তর কোণ। তুমি চাইলে একান্তর কোণ হিসেবে সমান বলতে পারো। হ্যাঁ, আমি খেয়াল করি নাই, এইজন্য আমি খেয়াল করি নাই তখন অঙ্ক করার সময়। ওকে, এতটুকু বোঝা গেছে? আগে বলে এই প্রসেসটা বোঝা গেছে কিনা বলো, প্রসেসটা বোঝা গেছে কিনা? বলো প্রসেসটা বোঝা গেছে কিনা? আমরা থিটা প্রাইম বের করছিলাম। আচ্ছা 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 আচ্ছা, থিটা প্রাইম বের করে না, আমাদের আসলে ছিল যে কত কোণে আপতিত হলে, মানে এ বিন্দুতে কত কোণে আপতিত করলে, মানে থিটার মান কত হলে আসলে এখান দিয়ে বি বিন্দু দিয়ে কোনো কি হবে না বলো তো, বিস্তৃত হবে না। মানে থিটার মান কত হলে, থিটার মান মানে কত আপতন, একদম প্রথম মাধ্যমে কত আপতন কোণের জন্য লাস্ট মাধ্যমে আসলে কোনো আলোক রশ্মি প্রতিসরিত হবে না। তো বলো তো 100% বুঝছো কিনা তাসকিয়া ইরা? জি ভাইয়া বুঝছি। ওকে, আচ্ছা খুবই ভালো কথা। এবার আমি তোমাদেরকে একটা ম্যাথ করতে দিব, এই ম্যাথটা তোমরা করতে থাকবা, এটার অ্যানসার তোমরা বলবা। ওকে, এটার অ্যানসার তোমরা বলবা। সেটা হচ্ছে যে একটু দাও, কোশ্চেন মানে অ্যানসারটা তোমরা বলবা। হতে বাইরে আচ্ছা, তো কোশ্চেনটা হচ্ছে আরেকটা কোশ্চেন যে হতে বাইরে কাঁচ হতে পানিতে আলো প্রতিসরিত হওয়ার সময় কাঁচ হতে পানিতে আলো প্রতিসরিত হওয়ার সময় 37 ডিগ্রি কোণে বিচ্যুত হয়। 37 ডিগ্রি কোণে বিচ্যুত হয়। 37 ডিগ্রি কোণে বিচ্যুত হয়। আপতন কোণ কত? আপতন কোণ কত? কত হবে? আপতন কোণ কত হবে? ওকে, ওকে, তো এই ম্যাথটা তোমরা নিজে নিজে করবা। ওকে, এই ম্যাথ নিজে নিজে করবা। তো কথা হচ্ছে যে আমরা আবার আসবো লাইভে ঠিক সন্ধ্যা 7:30টায়, সরি সন্ধ্যা 7টায়। তো আজকে এই পর্যন্তই। ওকে, ঠিক আছে, আজকে হচ্ছে এই পর্যন্তই। আমরা আবার 7টায় আসবো। তো 7টায় আমরা এটা সলিউশন দিব। 7টায় আমরা হচ্ছে এই ম্যাথটার সলিউশন দিব। ওকে, তো আগে মানে 7টায় আমি আবার জিজ্ঞেস করবো তোমরা পারছো কিনা। তোমরা ওই 7টার মধ্যে এই ম্যাথটা করে আমাকে অ্যানসারটা বইলো। তো তোমাদের এই ম্যাথটা করার জন্য যে যে কনসেপ্ট তোমার দরকার সব কনসেপ্টই তোমার আছে, জাস্ট অ্যাপ্লাই করবা। ওকে, এই ম্যাথটা সলভ করে আমাকে 7টার মধ্যে কমেন্টে জানাবা বা ইনবক্সে আমাকে অ্যানসারটা জানাবা বা সলিউশনটা চিত্র সহ সেন্ড করবা। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে সন্ধ্যা 7টায়। শেষ।